আমি এবং আমার স্বামী অবসরের পর ছেলে ও বৌমার ডাকে এই আশায় এখানে এসেছিলাম যে বৌমার সেবা পাব এবং নাতি-নাতনিদের ভালোবাসা পাব। কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে ছেলে ও বৌমা আমাদের শুধু সম্পত্তি তাদের নামে লিখিয়ে নেওয়ার জন্যই এখানে রেখেছে। আমরা অস্বীকার করলে বৌমা ইচ্ছে করে আমার ঘরের মেঝেতে তেল ঢেলে দেয়। তাতে পিছলে পড়ে আমার পা ভেঙে যায়। যখন চিকিৎসার সময় এলো তখন ছেলে বলল, ভিক্ষে করে চিকিৎসা করিয়ে নাও। সেই মুহূর্তেই আমি সিদ্ধান্ত নিলাম যে জীবনে আর কখনো ওয়েল বা সম্পত্তি শব্দের উল্লেখও করব না। সকালেই বাড়ির পরিবেশ খারাপ হয়ে গেল, কারণ গরিমার চিৎকারে কান ফাটছিল। সে রাগে পা ঠুকতে ঠুকতে বারান্দায় এলো এবং চিৎকার করে বলল, রাধা, রাধা কোথায় মরে পড়েছিস? আর এই বুড়ি কোথায় লুকিয়ে বসে আছে? মাথায় তুলে রেখেছি, তবুও এর নাটক শেষ হয় না। বেচারি রাধা হাতে মোছার কাপড় নিয়ে ছুটে এলো। তার চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ ছিল। সে নিচু গলায় বলল, দিদি, আস্তে কথা বলুন, মাজির শরীর খুব খারাপ। কাল পড়ে যাওয়ার কারণে ওনার কোমর আর পায়ের শিরায় এত টান লেগেছে যে উনি নড়তেও পারছেন না। অনেক কষ্টে একটু ঘুমিয়েছেন, একটু বিশ্রাম করতে দিন। আরে বিশ্রাম? এখানে কি উনি শুধু বিশ্রাম করতেই এসেছেন? এই কথা বলে গরিমার রেগে আগুন হয়ে গেল। সে কঠোর গলায় বলল, শহরে এসেছেন, তাহলে ঘরের কাজে হাত লাগাতে হবে। এখানে কেউ মাগনা বসে খেতে আসেনি। এই কথা বলতে বলতেই সে রাগে গিজগিজ করতে করতে কাবেরীজির ঘরের দিকে ছুটল। ঘরের দৃশ্য দেখে যে কারো বুক কেঁপে উঠবে। কাবেরীজি খাটের ওপর ব্যাঠায় কাতরাচ্ছিলেন এবং তার চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছিল। এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। গতকাল সন্ধ্যায় গরিমা ইচ্ছে করে তার ঘরের দরজায় তেল ঢেলে রেখেছিল। কাবেরীজি বেরোতেই তার পা পিছলে যায় এবং তিনি সমতল মেঝেতে আছড়ে পড়েন। পড়ে যাওয়ার শব্দ শুনেও গরিমা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। পুরো রাত কাবেরীজি ব্যথায় ছটফট করতে থাকেন, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু বাড়ির কারও, না ছেলের না বৌমার, ওনাকে ডাক্তার দেখানো জরুরি মনে হয়নি। নিজের ছেলের বাড়িতে তিনি একজন অসহায় বন্দির মতো পড়েছিলেন। তার কষ্টের দিকে ফিরে তাকানোর মতো কেউ ছিল না। গরিমা ঝড়ের মতো ঘরে ঢুকল। সে সোজাসুজি খাটে শুয়ে থাকা অসুস্থ কাবেরীজির হাত ধরে জোরে ঝাঁকি দিয়ে তুলতে লাগল এবং নির্দয়ভাবে চিৎকার করে উঠল, ওঠ বুড়ি, অনেকক্ষণ ধরে তোর নাটক দেখছি। এটা তোর গ্রাম নয়, এখানে আমার শহরে, আমার নিয়মে আর ঘড়ির কাঁটা অনুযায়ী সব চলে। নিজের মনমর্জি তোর খেতেই চালাবি। তার ঝাঁকুনিতে কাবেরীজির শরীরে বিদ্যুতের মতো তীব্র যন্ত্রণার ঝলক দৌড়ে গেল। তার কোমরে আবারও ব্যথা লাগল। সেই ব্যথায় তিনি কেঁপে উঠলেন। তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো, আহ বৌমা, ছেড়ে দাও, খুব ব্যথা করছে। চোখের জল বালিশের ওপর টপ টপ করে পড়তে লাগল। কিন্তু গরিমার হৃদয় পাথনের মতো হয়ে গিয়েছিল। তার শাশুড়িকে মা নয়, বরং মাগনা পাওয়া চাকরানি মনে হচ্ছিল। কাবেরীজির থরথর করে কাঁপা হাত জোর করে ভারী গলায় মিনতি করে বললেন, বৌমা, অন্তত আজকের দিনটা আমাকে মাফ করে দাও। আমার অবস্থা খুব খারাপ, পা নড়াতেও পারছি না। শুধু আজকের দিনটা বিশ্রাম করতে দাও, ভগবানের দোহাই। কাল থেকে সব কাজ সময় মতো করব। এত অসহায়তা দেখে পাথরের মনও গলে যায়, কিন্তু গরিমার মাথায় যেন রক্ত চড়েছিল। তার শাশুড়িকে মা নয়, বরং মাগনা পাওয়া চাকরানি মনে হচ্ছিল। কাবেরীজির এমন ছটফটানি দেখে রাধার বুক ফেটে যাচ্ছিল। সে সাহস করে এগিয়ে এলো এবং হাত জোড় করে বলল, দিদি, ছেড়ে দিন না, আজ মাজিকে রেহাই দিন। ওনার অংশের ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সব আমি একা করে দেব। আমি বেশিক্ষণ থাকব। রাধার কথা শুনে গরিমা আরও রেগে গেল। বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে সে চিৎকার করে বলল, এই মেয়ে, নিজের সীমার কথা ভুলে যাস না। তুই এখানকার কাজের মেয়ে, তেমনই থাক। আমার বাড়িতে আমাকে কি করতে হবে সেটা শেখাতে আসিস না। এতেই না থেমে সে আরও কটূক্তি করে বলল, কাজ এই বুড়িই করবে, কাঁদতে কাঁদতে করুক বা মরতে মরতে। মাগনা বসে খাওয়ার জন্য ওকে ডেকে আনা হয়নি। এই কথা বলে সে আবারও কাবেরীজির কাঁপতে থাকা হাত ধরে তাকে খাট থেকে নিচে টানতে লাগল, ঘরের বাইরে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল। কাবেরীজির শরীর ব্যথায় থরথর করে কাঁপছিল। তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। মেরুদণ্ড আর পায়ের চোট যেন প্রাণঘাতী হয়ে উঠছিল। তিনি চিৎকার করছিলেন, কেউ বাঁচাও, বৌমা, ছাড়ো, আমি মরে যাব। কিন্তু গরিমার মাথায় যেন শয়তান চেপে বসেছিল। শাশুড়ির গোঙানিতে তার কোনো দয়া হচ্ছিল না। সে তাকে টেনেই যাচ্ছিল, যেন তিনি মানুষ নন, একটা নির্জীব বস্তু। রাধা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল,
কিন্তু কাবেরীজির সেই অসহায় আর্তনাদ শুনে এবং গরিমাকে নির্দয়ভাবে তাকে হিঁচড়াতে দেখে তার ধৈর্য ভেঙে গেল। তার ভেতরের মনুষ্যত্ব জেগে উঠল, আর রক্ত টকবক করে ফুটতে লাগল। এক মুহূর্তও না ভেবে সে এগিয়ে গেল, গরিমার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে দিল এবং পুরো শক্তি দিয়ে তার গালে পরপর দুটো সজোরে থাপ্পড় মারল। ঘরে থাপ্পড়ের আওয়াজ গমগম করে নিস্তব্ধতা চিরে দিল। গরিমা গাল ধরে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। একজন সামান্য কাজের মেয়ে তার গায়ে হাত তুলেছে, এটা সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। রাধা চোখে আগুন নিয়ে গর্জে উঠল, ব্যাস দিদি, অনেক দেখেছি এই তামাশা, আজ থেকে আপনার এই নোংরা কাজ বন্ধ করুন। আপনার মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু অবশিষ্ট আছে, নাকি পাথরের হৃদয় নিয়েই জন্মেছেন? আপনার লজ্জা করে না একজন অসুস্থ ও বৃদ্ধা মহিলাকে পশুর মতো টেনে নিয়ে যাচ্ছেন? ওনার চোখের জল আর এই ছটফটানি আপনার একটুও চোখে পড়ছে না? রাধা এখানেই থামল না, সে গরিমার চোখে চোখ রেখে কঠোর স্বরে জিজ্ঞাসা করল, আজ আপনি এমন আচরণ করছেন কারণ ইনি আপনার স্বামীর মা। একটু ভেবে দেখুন দিদি, আজ এখানে কাবেরীজির জায়গায় যদি আপনার নিজের আপন মা থাকত আর কেউ যদি তার সাথে এমন আচরণ করত, তাহলে কি আপনি চুপচাপ বসে তামাশা দেখতেন? তার ক্ষেত্রেও কি আজ যা করছেন সেটাই করতেন? মা তো মাই হয়, নিজের হোক বা অপরের। বড়দের সম্মান করতে না শেখানো আপনার এই চিন্তাভাবনাকে এবং আপনার শিক্ষাকে ধিক্কার জানাই। গরিমা জ্বলতে থাকা গালে হাত রেখে রাগে চিৎকার করে উঠল, এই মেয়ে, নিজের যোগ্যতা ভুলে যাস না, তুই একজন সামান্য কাজের মেয়ে, নিজের সীমানায় থাক। তখনই রাধা তাকে থামিয়ে দিল। রাধার চোখে এখন কোনো ভয় ছিল না, বরং পাথরের মতো আত্মবিশ্বাস ছিল। কড়া গলায় সে বলল, না থাকলে কি করবেন দিদি? আর যোগ্যতার কথা বলছেন তো শুনে রাখুন, আমার নাম রাধা। আমি আপনার বাড়িতে ঘাম ঝরিয়ে পরিশ্রমের রোজগার খাই। আমি আপনার দাসী নই যে আপনার অন্যায় চুপচাপ সহ্য করব। আপনার এই বড়লোকি আর মেজাজ অন্য কোথাও গিয়ে দেখাবেন। রাধা ফাঁকা হুমকিতে ভয় পায় না। আর মনে রাখবেন, আমার চোখের সামনে কারোর প্রতি অন্যায় হতে দেখলে আমি সহ্য করতে পারি না, সামনে যেই থাকুক না কেন। রাধা নির্ভয়ে গরিমার চোখে তাকিয়ে আঙুল তুলে শাসালো এবং তাকে পেছনে হটতে বাধ্য করল। তারপর অত্যন্ত মমতার সাথে কাবেরীজির হাত গরিমার মুঠি থেকে ছাড়িয়ে নিল। গরিমা জায়গার জায়গাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাধা কাবেরীজিকে ভালোবেসে ভরসা দিয়ে আবার খাটে শুইয়ে দিল এবং মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে বলল, মাজি, একদম ভয় পাবেন না। আপনার এই রাধা এখানে থাকতে আপনার একটা চুলেও আঁচড় লাগতে দেব না। শান্ত হয়ে শুয়ে থাকুন, আমি এক্ষুনি আপনার জন্য গরম নাস্তা নিয়ে আসছি। একটু শরীরে জোর পাবেন, দুধ খাবেন। একটু সামলে উঠুন, তারপর আমি নিজেই আপনাকে ভালো ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যাব। এখন আর আপনার অবহেলা হবে না। আপনার চিকিৎসা করানো এখন আমার দায়িত্ব। রাধার কথায় যে আপনত্ব ছিল, সেটা কাবেরীজি তার নিজের ছেলে বৌমার বাড়িতেও পাননি। এই ভরসার কথা শুনে এবং তার নিঃস্বার্থ ভালোবাসা দেখে কাবেরীজির বাঁধ ভাঙল। তিনি রাধার হাত ধরে ডুকরে কেঁদে উঠলেন। তার চোখের জল থামছিল না। যে ছেলেকে তিনি বড় করেছেন সে সামান্য খোঁজ খবরটুকুও নেয়নি, আর যাকে তিনি শুধু কাজের মেয়ে ভেবেছিলেন সেই আজ ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই চিন্তাই তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার ফুপিয়ে কাদার আওয়াজ গমগম করছিল, কিন্তু সেই চোখের জলে এখন আর একাকিত্বের ভয় ছিল না, বরং কেউ একজন তার আপন আছে সেই শান্তি ছিল। অন্যদিকে গরিমার অবস্থা পাথরের মতো হয়ে গিয়েছিল। লাল হয়ে যাওয়া গাল ডলতে ডলতে সে থামের মতো দাঁড়িয়ে রইল। শরীরে এক অজানা কাঁপুনি চেপে রাখা রাধার এমন রুদ্রমূর্তি সে স্বপ্নেও ভাবেনি। রাধার সাহস এবং কড়া গলার আওয়াজে গরিমার অহংকার চুরমার হয়ে গেল। সে পাল্টা কোনো জবাবও দিতে পারছিল না, শুধু বড় বড় চোখ করে রাধার দিকে তাকিয়ে রইল। রাধা এক মুহূর্তও নষ্ট করল না। সে সঙ্গে সঙ্গে ফোন বের করে অ্যাম্বুলেন্সে কল করল। তারপর রান্নাঘরে গিয়ে চটপট চা বানাল। আবার কাবেরীজির কাছে এসে তাকে ধরে বসাল, নিজের হাতে দুধ খাওয়াল এবং পাউরুটি খাইয়ে দিল। নিজের মায়ের মতো যত্ন নিয়ে বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতেই সে সাবধানে কাবেরীজিকে ধরল এবং অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে শুইয়ে দিল। গরিমা এবং বাড়ির অন্য কারও পরোয়া না করেই সে কাবেরীজিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হল। সেই মুহূর্তে ওই বৃদ্ধা মায়ের প্রাণ বাঁচানো আর চিকিৎসা করানোই তার কাছে সর্বোচ্চ ধর্ম ছিল। অ্যাম্বুলেন্সে কাবেরীজি শুয়েছিলেন। তার চোখ দিয়ে অনর্গল জল বইছিল। তিনি রাধার হাত শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, মা, তুই তো পড়, আমাদের সম্পর্ক তো শুধু কাজেরই, তাহলে আমার জন্যে তুই এত সব কেন করছিস? নিজের জীবন বিপদে ফেলে ওই বাঘিনীর গায়ে হাত তুললি, চাকরিরও পরোয়া করলি না। আমার মধ্যে তুই এমন কি দেখলি যে তুই নিজের পুরো জীবন বাজি রাখলি?
রাধা অত্যন্ত কোমল অনুভূতির সাথে নিজের শাড়ির আঁচল দিয়ে কাবেরীজির চোখের জল মুছিয়ে দিল। তার চোখে এক অন্যরকম উজ্জ্বলতা ছিল। কাবেরীজির হাত আলতো করে বুলিয়ে সে বলল, মা, এই পর আর আপন এই সব চিন্তাভাবনা এখনকার জন্যে সরিয়ে রাখুন। সম্পর্কের পরিচয় রক্ত দিয়ে হয় না, বরং বিপদের দিনে কে আপনার পাশে এসে দাঁড়ায় তার ওপরেই নির্ভর করে। এই কথাগুলো মনে রেখে নিজের মন ভারী করবেন না। এখন শুধু এবং শুধুমাত্র আপনার সুস্থ হয়ে ওঠা এবং চিকিৎসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সব কথা আমরা পরে শান্তভাবে বলবো, যখন আপনি আবার নিজের পায়ে উঠে দাঁড়াবেন। হাসপাতালে পৌঁছনো মাত্র ডাক্তাররা কাবেরীজির অবস্থা দেখে তৎক্ষণাৎ তাকে ভর্তি করে পরীক্ষা শুরু করতে বললেন। চিকিৎসার জন্য বিশাল অর্থের প্রয়োজন ছিল। রাধা এক মুহূর্তও ভাবল না, না সে কাবেরীজির ছেলে বা বৌমাকে ফোন করার জন্য অপেক্ষা করল। নিজের ছোটখাটো প্রয়োজনগুলো এড়িয়ে পাই পাই করে জমিয়ে বিয়ের জন্য বা ভবিষ্যতের জন্য রাখা তার সব জমানো টাকা সে বের করল এবং এই মাসের পুরো বেতনটাও কোনো দ্বিধা না রেখেই হাসপাতালের কাউন্টারে জমা করে দিল। তার এই তৎপরতা এবং ত্যাগের কারণে কাবেরীজির চিকিৎসা সাথে সাথে শুরু হল, নইলে হয়তো অনেক দেরি হয়ে যেত। হাসপাতালে সাদা ঠান্ডা ঘরের বিছানায় শুয়ে থাকা কাবেরীজির শরীরটা ওষুধের কারণে কিছুটা আরাম পাচ্ছিল, কিন্তু তার মনটা যেন আবেগের এক অথৈ সমুদ্রে ডুবেছিল। তিনি বিস্ফারিত দৃষ্টিতে সামনে বসে থাকার রাধার দিকে তাকিয়েছিলেন, যে ডাক্তারের সাথে কথা বলছিল এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল। কাবেরজির অন্তর থেকে রাধার জন্য অসংখ্য প্রার্থনা এবং আশীর্বাদ বেরিয়ে আসছিল। তিনি মনে মনে ভাবছিলেন, হে ভগবান, তোমার খেলা কতই না বিচিত্র, যে নিজের ছেলেকে ৯ মাস গর্ভে ধারণ করেছি, যার জন্য রাতের ঘুম নষ্ট করে তাকে বড় করেছি, সেই ছেলে আর বৌমা আমাকে মরার জন্য রাস্তায় ফেলে দিল। আর এই মিনেটি, যার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, সে নিজের সমস্ত জমানো পুঁজি আমার জন্য উজাড় করে দিল এবং আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনল। আজ সে শুধু আমাকে চিকিৎসাই দেয়নি, বরং নতুন জীবনের এবং বেঁচে থাকার আশাও জুগিয়েছে। এই কথা ভাবতে ভাবতে কাবেরীজির চোখের পাতা ভারী হয়ে আসতে লাগল। হাসপাতালের আওয়াজ ঝাপসা হয়ে গেল এবং তার মন স্মৃতির গলিতে হারিয়ে গেল। বর্তমানের তিক্ততা পেছনে ফেলে তিনি অতীতের দিকে ফিরে গেলেন। তার চোখের সামনে সেই দিনগুলো ভেসে উঠল যখন সবকিছু কতটা অন্যরকম ছিল, যখন তাদের বাড়িতে আনন্দের বন্যা বইত এবং তাদের ছেলে গৌরব ছোট ছিল। স্মৃতিতে ডুব দিয়ে তিনি ভাবতে লাগলেন যে কিভাবে তিনি এবং তার স্বামী রামনাথজি নিজেদের পুরো জীবন ছেলের ভবিষ্যতের জন্য ক্ষয় করেছিলেন, এই আশায় যে শেষ বয়সে এই সন্তানরাই তাদের শেষ সম্বল হবে। তিনি অতীতের সেই পাতাগুলো উল্টাতে লাগলেন যেখান থেকে এই গল্পের শুরু হয়েছিল। স্মৃতির জানালায় কাবেরীজির সেই দিনটা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, যখন তিনি তার ছেলে গৌরবের কাছে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই দিন তার চোখে মুখে এমন এক উজ্জ্বলতা ছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। বাড়ির কোনায় কোনায় থাকা ছোট ছোট জিনিসগুলো তিনি গুছিয়ে নিচ্ছিলেন। ব্যাগের ভেতর তিনি গৌরবের পছন্দের বাড়ির তৈরি পাঁপড়, আচারের বয়াম এবং বছরের পর বছর ধরে যত্ন করে রাখা কিছু পুরনো খেলনাও রেখেছিলেন। মনে মনে তিনি কল্পনা করছিলেন যে এখন তিনি নাতি নাতনিদের সাথে খেলবেন এবং ছেলে বৌমার সাথে এক ছাদের নিচে শান্তির জীবন কাটাবেন। আনন্দে তার পা যেন মাটিতে পড়ছিল না। তিনি সারা বাড়িতে প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিলেন। ঠিক তখনই তার স্বামী রামনাথজি ঘরের দরজায় এসে দাঁড়ালেন। কাবেরীজিকে এত তাড়াহুড়ো করে গোছগাছ করতে দেখে তাকে কিছুটা বিষণ্ণ এবং চিন্তিত দেখাচ্ছিল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং কাবেরীজির কাছে এসে ধীর গলায় বললেন, কাবেরী, একটু থামো এবং বসো। যাওয়ার জন্য এত তাড়া কিসের? এই তো সদ্য আমি চাকরি থেকে অবসর নিয়েছি। আমি ভেবেছিলাম এত বছর ছোটাছুটির পর আমরা দুজনে একসাথে সময় কাটাবো। আমাদের পুরনো বাড়ির এই উঠোনে বসে পুরনো স্মৃতি রোমন্থন করব, বিশ্রাম নেব এবং একে অপরের ভরসা হব। কিন্তু তুমি তো মনে হচ্ছে কোনো মতে সংসার গুটিয়ে এখনই ছেলের কাছে উড়ে যাওয়ার জন্য পাগল হয়ে আছো। তুমি এক মুহূর্ত থেমে চিন্তা করছো না? রামনাথজির গলায় এক অজানা ভয় ছিল। তিনি আরও বললেন, কাবেরী, শহরের ওই সরু গলি আর ওই ফ্ল্যাট আমাদের কি সহ্য হবে তা কি তুমি ভেবে দেখেছ? আমার মনে হয়েছিল যে অবসরের পরের এই শান্ত সময়টা আমরা আমাদের নিজেদের মতো করে কাটাব, অন্যের ভরসায় নয়। কিন্তু সে সময় কাবেরীজি মাতৃত্বের আবেগে এতটাই ডুবেছিলেন যে স্বামীর এই যুক্তিসঙ্গত উদ্বেগ তার কাছে স্রেফ একটা তুচ্ছ সন্দেহ বলে মনে হচ্ছিল। রামনাথজি আবারও একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং খাটের একপাশে বসে ভারী মনে বললেন, কাবেরী, এই অফিসের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পাওয়ার পর তোমার সাথে দুটো শান্ত মুহূর্ত কাটানোর আমি কত স্বপ্ন দেখেছিলাম।
আমরা আমাদের পছন্দের জায়গায় ঘুরতে যাব, একসাথে বসে চা খাব আর কাজের চাপে চাপা পড়ে থাকা ইচ্ছেগুলো পূরণ করব, এমনটাই ভেবেছিলাম। কিন্তু তুমি তো সবকিছু পেছনে ফেলে শুধু ছেলের কাছে পৌঁছনোর তাড়া দেখাচ্ছ। তুমি এক মুহূর্ত থেমে ভাবছ না? রামনাথজির চোখের সেই অপরিচিত ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কাবেরীজির হাত ধরে আবারও বোঝানোর চেষ্টা করলেন, দেখো কাবেরী, আমি দুনিয়া দেখেছি, আর আমার মন বারবার একটাই কথা বলছে যে তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ সেটা হয়তো ঠিক নয়। নিজের বাড়ির স্বাধীনতা আর অন্যের বাড়ির শৃঙ্খলার মধ্যে অনেক তফাৎ থাকে। সত্যিই কি তোমার মনে হয় যে আমাদের ছেলে বৌমার সাথে থাকাটা আমাদের জন্য সঠিক হবে? আমার কিছু একটা ঠিক লাগছে না। হাওয়ার গতিপথ বদলাচ্ছে বলে মনে হচ্ছে, আর আমার ভয় হচ্ছে যে আমরা ওখানে গিয়ে আমাদের শান্তি হারিয়ে যেন বোঝা হয়ে না দাঁড়াই। রামনাথজির কথার মধ্যে যে সতর্ক বার্তার আভাস ছিল, সেটা সেই সময় কাবেরীজির কাছে খুব তেতো মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল যে হয়তো রামনাথজির নিজের ছেলের ওপরে বিশ্বাসই নেই, কিন্তু কাবেরীজির অবশ্য নিজের লালনপালন ও মাতৃত্বের ওপর সম্পূর্ণ ভরসা ছিল। মাঝে মাঝে আপনজনের প্রতি মোহ মানুষকে সত্য দেখতে বাধা দেয়, এটা তিনি বুঝতে পারছিলেন না। রামনাথজির দুশ্চিন্তার কথা শুনে কাবেরীজি কিছুটা বিরক্ত হলেন এবং হেসে বললেন, সত্যি কথা বলতে কি, তোমরা পুরুষ মানুষরা প্রয়োজনের চেয়ে বেশিই চিন্তা করো। সব বিষয়ে সন্দেহ করাটা যেন তোমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আরে ও তো আমাদের একমাত্র ছেলে, কোনো পর নয়। আর বৌমা কি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে নাকি? যখন সে নিজেই এত সম্মান করে আমাদের কাছে থাকতে ডাকছে, তখনও তুমি এত নাক সিটকাচ্ছ? শেষমেশ সন্তানরা নিজের বাবা মায়ের সাথে না থাকলে কার সাথে থাকবে? হাতে ধরা জামাকাপড়ের জোড়াটা ব্যাগে রাখতে রাখতে তিনি আরও বললেন, এখন এই পুরনো ভয় আর সন্দেহ ছেড়ে দাও। চলো, আমাকে একটু হাত লাগাও আর তাড়াতাড়ি গোছগাছ শেষ করি। শুধু তর্ক করে বসে থাকলে সময় নষ্ট হবে, ট্রেন ছেড়ে দেবে আর তারপর হাত কামড়াতে হবে। রামনাথজি জানতেন যে এই মুহূর্তে কাবেরীজি কারও কথাই শুনবেন না, তাই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং ভারী মনে ব্যাগের চেন বন্ধ করলেন। দুজনে মিলে তাদের বহু বছরের বাড়িতে তালা লাগালেন। অটো করে রেল স্টেশনে পৌঁছলেন। স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় ছিল। কুলি মালপত্র নিয়ে এদিক থেকে ওদিক ছুটোছুটি করছিল। ট্রেন প্ল্যাটফর্মে আসতেই দুজনে তাদের বগি খুঁজে বের করলেন এবং নিজের জায়গায় গিয়ে বসলেন। সিট দেখেই কাবেরীজি প্রথমে সেটার উপর একটা সুতির চাদর বিছিয়ে দিলেন। ভালো করে ঝেড়ে জায়গাটা পরিষ্কার করলেন, যাতে যাতায়াতটা আরামদায়ক হয়। রামনাথজি তখনও কিছুটা চুপচাপ ছিলেন। তিনি চশমাটা মুছলেন এবং চটপটে ভঙ্গিতে ওপরের বার্থে গিয়ে মুছলেন। মনের ভেতরের তোলপাড় শান্ত করার জন্য তিনি ব্যাগ থেকে একটা পুরনো ম্যাগাজিন বের করলেন এবং পড়তে শুরু করলেন। ট্রেনটি বাঁশি বাজালো এবং ধীরে ধীরে তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। কাবেরীজির চোখে শহরের সোনালি স্বপ্ন ভাসছিল। ট্রেনটি গতি বাড়াচ্ছিল এবং লাইনে দৌড়নো চাকার শব্দ এক ধরনের ছন্দ তৈরি করছিল। ঠিক তখনই পরের স্টেশনে প্রায় ৭২ বছর বয়সী এক বৃদ্ধা মহিলা কাবেরীজির সামনের সিটে এসে বসলেন। তার চেহারায় বয়সের গভীর রেখা ছিল এবং চোখে একটা অদ্ভুত প্রশান্তি ও স্থৈর্য ছিল। শুরুতে দুজনের মধ্যে নিস্তব্ধতা ছিল, কিন্তু ট্রেন যাত্রায় যেমনটা সবসময় হয়, কিছুক্ষণ পর কথা শুরু হলো। কথার ফাঁকে একে অপরের খোঁজখবর নিতে শুরু করলেন। যখন কাবেরীজি গর্বের সাথে এবং উৎসাহ নিয়ে বললেন যে তিনি এবং তার স্বামী নিজেদের বাড়ি ছেড়ে তাদের ছেলে বৌমার কাছে শহরে থাকতে চলেছেন, তখন সেই বৃদ্ধা মহিলার মুখের ভাব হঠাৎ বদলে গেল। তিনি কাবেরীজির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, মা, অন্যভাবে নিও না, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করব। তোমাদের নিজেদের বাড়িতে কি কোনো অভাব আছে? মানে কোনো আর্থিক সমস্যা আছে কি? বাড়িটা কি ছোট, নাকি আরও অন্য কোনো কারণ আছে যার জন্য তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ? এই কথা শুনে কাবেরীজি কিছুটা অবাক হলেন এবং হাসতে হাসতে উত্তর দিলেন, আরে না না মাসিমা, আপনি এমন কথা কেন বলছেন? ভগবানের অনেক কৃপা আছে আমাদের ওপর, কোনো কিছুরই কমতি নেই। আমাদের নিজেদের সুন্দর বাড়ি আছে, জমিজমা আছে, আর এখন ওনার অবসরের পর ব্যাংকেও যথেষ্ট টাকা আছে। আমরা কোনো অভাবের তাড়ানোই যাচ্ছি না। আমরা শুধু এই জন্যই যাচ্ছি যে এখন আমাদের পরিবার একসাথেই থাকবে, আমাদের আপনজনরা কাছে থাকবে, আর এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? কাবেরীজির মনে হচ্ছিল যে তিনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মা, কিন্তু সেই বৃদ্ধা মহিলার চোখে তখনও চিন্তার ছায়া দেখা যাচ্ছিল। কাবেরীজি একটু সামনের দিকে ঝুঁকে উৎসাহের সাথে নিজের পুরো গল্পটা বলতে শুরু করলেন। মাসিমা, সত্যি কথা বলতে কি, মাত্র ১ মাস আগেই আমার স্বামী চাকরি থেকে অবসর নিয়েছেন। গত ২০ বছর ধরে আমরা দুজনে এই বড় বাড়িতে একেবারে একাই থাকতাম। দেওয়াল ছাড়া কথা বলার মতো তৃতীয় কেউ ছিল না। ছেলে আর বৌমা ৬ মাসে কখনো কখনো অতিথির মতো আসত, ২-৪ দিন থাকত, আর আবার নিজেদের দুনিয়ায় ফিরে যেত। ওরা চলে যাওয়ার পর বাড়িটা আরও বেশি শূন্য লাগত।
একটা দীর্ঘশ্বাস নিয়ে হাসতে হাসতে তিনি আরও বললেন, চাকরি থাকার সময় তো তবু সময় কেটে যেত, কিন্তু অবসরের খবরটা ছেলে বৌমা জানতে পারতেই ছেলে বৌমার সাথে সাথে ফোন এলো। খুব ভালোবেসে তারা বলল, মা বাবা, এখন তোমরা ওখানে একা কী করবে? ওই বাড়ি আর সব জিনিসপত্র বিক্রি করে দাও আর আমাদের কাছে শহরে চলে এসো, আমরা সবাই একসাথে আনন্দে থাকব। সত্যি বলছি মাসিমা, যে বাড়িটাকে আমরা তিল তিল করে এত ভালোবাসা দিয়ে তৈরি করেছি, সেটা বিক্রি করতে আমার মন একেবারেই সায় দিচ্ছিল না। ওই বাড়িটার সাথে আমাদের কত যে স্মৃতি জড়িয়ে আছে, কিন্তু সন্তানদের ইচ্ছাও তো ফেলতে পারছিলাম না। তাই আমি মাঝপথ বের করলাম, বাড়িটা বিক্রি করলাম না, বরং একটা ভালো পরিবারকে ভাড়ায় দিয়ে দিলাম। এতে ছেলে বৌমার ইচ্ছাও পূর্ণ হলো আর আমাদের বাড়িটাও আমাদের কাছেই থেকে গেল। ব্যাস, এই আনন্দেই আমরা আমাদের তল্পিতল্পা গুছিয়ে ওদের কাছে চলে যাচ্ছি। সেই মুহূর্তে কাবেরীজির চেহারায় এমন এক দীপ্তি ছিল, যেন তিনি কোনো বিরাট গুপ্তধন পেয়ে গেছেন। তার মনে হচ্ছিল যে এখন একাকিত্বের দিন শেষ হয়ে গেছে আর বাকি জীবনটা শুধু আনন্দেই ভরা থাকবে। কিন্তু তার এই সরলতার আড়ালে কতটা তিত বাস্তবতা লুকিয়ে বসে আছে সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না। কাবেরীজির চেহারায় ফুটে ওঠা সেই সীমাহীন আনন্দ আর উৎসাহ দেখে সেই বৃদ্ধা মহিলার চেহারায় ম্লান একটু হাসি ফুটে উঠল। কাবেরীজির জন্য তার উদ্বেগটা চোখের দৃষ্টিতে স্পষ্ট বোঝা যাচ্ছিল। কাবেরীজির মাথায় হাত বুলিয়ে তিনি অত্যন্ত গম্ভীর গলায় বললেন, মা, ঈশ্বর তোমার এই নিষ্পাপ আনন্দকে সবসময় সুরক্ষিত রাখুন। তুমি চোখে বড় বড় স্বপ্ন নিয়ে নিজের ছেলে বৌমার কাছে চলেছ, ভগবান করুন যেন বাস্তবেও সবকিছু ঠিক তেমনই ঘটে যেমনটা তুমি কল্পনা করছ। আমার আশীর্বাদ রইল যে ওখানে তুমি যেন সেই সমস্ত ভালোবাসা আর সম্মান পাও যার তুমি সত্যিই যোগ্য। তার কথার মধ্যে এমন একটা গভীর অর্থ লুকিয়েছিল যা সেই মুহূর্তে কাবেরীজি বুঝতে পারলেন না। গল্প করতে করতে সময় কিভাবে কেটে গেল তা টেরই পাওয়া গেল না, এবং প্রায় আধ ঘণ্টার মধ্যেই সেই বৃদ্ধা মহিলার স্টেশন চলে এলো। ট্রেনের গতি কমতেই তিনি লাঠি ধরে উঠে দাঁড়ালেন এবং বললেন, চলি মা, এখন আমার স্টেশন চলে এসেছে, আমাকে এখানেই নামতে হবে। এখানে এই ট্রেনটা খুব অল্প সময়ের জন্য দাঁড়ায়, তাই আমাকে একটু তাড়াহুড়ো করতে হবে। এই বয়সে ওঠানামা করা খুব কঠিন হয়ে পড়ে, ভিড়ের মধ্যে কোথায় যেন টাল সামলাতে না পেরে পড়ে না যায়। কাবেরীজি সাথে সাথে উঠে এগিয়ে গেলেন। তিনি তার হাত ধরলেন এবং সম্মানের সাথে তাকে ভরসা দিলেন। তার ভারী ব্যাগটা তুলে তিনি তাকে দরজা পর্যন্ত এগিয়ে নিয়ে গেলেন। ট্রেন থামতেই কাবেরীজি তাকে খুব সাবধানে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন। নিচে নামার পর সেই মহিলা আবারও একবার পেছনে ফিরে কাবেরীজির দিকে তাকালেন। তার চোখে তখনও না বলা এক সতর্কবার্তার আভাস ছিল। কাবেরীজি 2 হাত জোড় করে অত্যন্ত সম্মানের সাথে বিদায় জানালেন। ট্রেনটা একটা লম্বা বাঁশি বাজাল এবং ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়তে লাগল। কাবেরীজি হাত নাড়তে থাকলেন, কিন্তু সেই অচেনা মহিলার প্রার্থনা যে এক আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। সেই বৃদ্ধা মহিলা চলে যাওয়ার পর কাবেরীজি আবার নিজের সিটে গিয়ে বসলেন, কিন্তু তার মন ওই কথাগুলোতে আটকে ছিল। জানলার বাইরে দিয়ে ছুটে চলা গাছপালার দিকে তাকিয়ে তিনি ভাবতে লাগলেন, ওই মাসিমা এমন অদ্ভুত কথা কেন বলে গেলেন? ভগবান করুন তেমনই হোক যেমনটা তুমি ভাবছ। এটার আসল মানে কি? ওনার গলায় আশীর্বাদের চেয়ে যেন কোনো এক অজানা ভয়ই বেশি অনুভব হচ্ছিল। কাবেরীজি গভীর শ্বাস নিয়ে নিজেকেই বোঝালেন এবং বিড়বিড় করে বললেন, বেচারি, হয়তো তার পরিবারে তার যত্ন নেওয়ার মতো কেউই নেই। এই জন্যই তো এই বয়সেও তিনি লাঠিতে ভর দিয়ে একাই রেলের ভিড় ঠেলে যাতায়াত করছেন। যদি তার নিজের কেউ আপন থাকত, তাহলে কি এত বয়স্ক এক মহিলাকে এভাবে একা যাতায়াত করতে দিত? নিশ্চয়ই তার ছেলেমেয়েরা তাকে ছেড়ে দিয়েছে। সেই কারণেই হয়তো তিনি অন্যদের আনন্দের দিকেও সন্দেহের চোখে তাকাচ্ছেন। কাবেরীজি তার ভাবনার মোড় ঘোরালেন এবং মনে মনে গর্ববোধ করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, যাই হোক, আমি তো অনেক ভাগ্যবতী। ভগবান আমাকে কত ভালো সংস্কারের সন্তান দিয়েছেন। আমাদের ছেলে বৌমা তো সোনার মতো, দুজনেই কত ভালো। সারাদিনে কতবার ফোন করে আমার আর ওর বাবার খোঁজ খবর নেয়। শেষমেশ শেষ বয়সে একজন মায়ের আর কীই বা চাওয়ার থাকে? মানুষ নিজের আপনজনদের সাথে থাকার জন্য হাপিত্যেশ করে, আর এদিকে দেখো, ওর বাবা অবসর নিতেই ছেলে বৌমা যেন হাত ধুয়ে পেছনে পড়ে গেল যে এখন তোমরা দুজন একা থাকবে না মা, সবকিছু বিক্রি করে আমাদের কাছে চলে এসো, আমরা সবাই একসাথে থাকব। সন্তানেদের এত ভালোবাসা আর টান দেখেই তো আমরা আমাদের নিজেদের কষ্টের তৈরি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। কাবেরীজির মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। শহরে যে তাঁদের জন্য স্বাগতের গালিচা বিছানো থাকবে সে বিষয়ে তার অগাধ বিশ্বাস ছিল।
যে ফোনে তিনি শুধু ভালোবাসা অনুভব করতেন তার পেছনে যে অন্য কোনো অভিসন্ধি লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহ এক মুহূর্তের জন্যও তার মনে আসেনি। তিনি নিজের দুনিয়ায় হারিয়ে গিয়ে আসন্ন সুখময় ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করলেন। কাবেরীজির মনোযোগ এবার উপরের বার্থে শান্তভাবে শুয়ে থাকা স্বামী রামনাথজির দিকে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, উনি এত সন্দেহপ্রবণ কেন? শহরে যাওয়ার কথা শুরু হওয়ার পর থেকে উনার মুখে তো সেই আনন্দের দীপ্তিটা দেখলামই না, যা কোনো বাবার মুখে তার সন্তানের কাছে যাওয়ার সময় থাকা উচিত। শুধু একটাই কথা, কাবেরী, ভেবে দেখো, শহরে কিছুদিনের জন্য অতিথির মতো থাকা আর চিরকালের জন্য ওখানকার হয়ে যাওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। প্যাকিং করার সময় রামনাথজির বলা খোঁটা দেওয়া কথাগুলো তার মনে পড়ল। আমরা যদি 1-2 সপ্তাহের জন্য ছেলের বাড়ি যাই তাহলে আমাদের অনেক সম্মান হয়, আমরা অতিথি থাকি, আমাদের জন্য স্পেশাল রান্না হয়, সবাই আমাদের কথা শোনে। কিন্তু যখন আমরা পাকাপাকিভাবে তল্পিতল্পা গুটিয়ে ওদের দরজায় গিয়ে দাঁড়াব, তখন আমাদের মর্যাদা পাল্টে যাবে। আমরা আর অতিথি থাকব না, বরং ওই বাড়ির একটা অংশ হয়ে যাব, যেখানে আমাদের অভ্যেস এবং ওদের আধুনিক জীবনযাত্রার মধ্যে সংঘাত শুরু হতে পারে। কাবেরীজির মনে হল যে হয়তো রামনাথজি প্রয়োজনের চেয়ে একটু বেশিই ভয় পাচ্ছেন। তিনি ভাবতে লাগলেন, ওনার মনে হচ্ছে যে আমরা ওখানে বোঝা হয়ে যাব বা ছেলেমেয়েরা আমাদের আগের মতো ভালোবাসবে না। কিন্তু তা কি করে হবে? বাবা মা কখনো সন্তানের উপর বোঝা হয় না। হয়তো বয়সের প্রভাব, তাই তো প্রতিটি নতুন শুরুতে উনি বিপদ দেখতে পান। যাই হোক না কেন, একবার শহরে পৌঁছলে সন্তানদের ভালোবাসা দেখে ওনার সব সন্দেহ আপনা আপনিই দূর হয়ে যাবে। কাবেরীজি পাশ ফিরলেন এবং মন শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু রামনাথজির সেই কথাগুলো তখনও তার কানে মৃদু অনুরণনের মতো বাজছিল। ট্রেনের আওয়াজের মাঝে কাবেরীজির মন সেই পুরনো আলোচনার দিকে চলে গেল, যা বাড়ি ছাড়ার আগে তার আর রামনাথজির মধ্যে হয়েছিল। তিনি রামনাথজিকে ভালোবেসে বুঝিয়ে বলেছিলেন, দেখো, তুমি অযথাই চিন্তা করছ। এখন গৌরব আর গরিমা দুজনেই নিজেদের চাকরিতে খুব ব্যস্ত থাকে। শহরের এই দৌড়ঝাঁপের জীবনে সংসার আর সন্তানের দায়িত্ব সামলাতে ওদের কতই না সমস্যা হয়। আমরা যদি এখন ওখানে গিয়ে ওদের সাথে থাকি, সংসারটা সামলাই আর ওদের বাচ্চা মানুষ করতে সাহায্য করি, তাহলে শেষ বয়সে বৌমা আমাদের এই উপকারের কথা মনে রাখবে আর আমাদের কথা ভাববে। যাই হোক, ছেলে তো আমাদেরই রক্ত, সে তো আমাদের নিশ্চয়ই বুঝবে। কিন্তু বৌমা তো পর, তাই না? তাকে আপন করার জন্য আমাদের তো তার দরকারই হয়ে উঠতে হবে, তাকে ভালোবাসা আর সহযোগিতা দিতে হবে। এই কথা শুনে রামনাথজি একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলে গম্ভীরভাবে উত্তর দিয়েছিলেন, কাবেরী, তুমি যা বলছো তা শুনতে ভালোই লাগে, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, সম্পর্কে যখন হিসেব নিকেশ বা স্বার্থ ঢুকে পড়ে তখন সেই সম্পর্ক ফাঁপা হয়ে যায়। তুমি ওদের কাজে লাগার জন্য যাচ্ছ, যাতে ভবিষ্যতে ওরা তোমার সেবা করে। কিন্তু মনে রেখো, যেসব মানুষ শুধু দরকারে কাছে আসে তারা কখনো আপন হয় না। এটা জীবনের অনেক বড় আর এক তেতো সত্যি। নিঃস্বার্থ ভালোবাসা আর দরকারের ভালোবাসার মধ্যে অনেক বড় তফাৎ থাকে। সেই সময়ের রামনাথজির এই কথাগুলো কাবেরীজির একেবারেই ভালো লাগেনি। রেগে গিয়ে তিনি উত্তর দিয়েছিলেন, তুমিও না, প্রয়োজনের চেয়ে একটু বেশিই চিন্তা করো। ছেলে আর বৌমা যদি ভালো না হতো তাহলে কি তারা আমাদের এত সম্মান দিয়ে নিজেদের কাছে থাকতে ডাকত? আর আমার যদি ওদের উপর বিশ্বাস না থাকতো তাহলে কি আমি সবকিছু ছেড়ে ওখানে যেতে রাজি হতাম? তুমি নিজেই তো দেখো, যখনই ওর ফোন আসে সে কত আদরের সাথে, সম্মানের সাথে ঘণ্টার পর ঘণ্টা আমার সাথে কথা বলে। কখনো কি ওর গলায় কোনো তিক্ততা শুনেছ? আর যখনই সে আমাদের বাড়িতে আসে সারাক্ষণ মা মা বলে আমার চারপাশেই ঘোরে। ওর মিষ্টি কথা দিয়েই তো ও আমার মন জয় করে নিয়েছে। এমন গুণবতী বৌমা পেলে তো আমাদের ভগবানের ধন্যবাদ করা উচিত। গরিমার সেই ওপর মিষ্টি কথা এবং মা বলে ডাকার আচরণের ওপর কাবেরীজির পুরো বিশ্বাস ছিল। তার মনে হতো যে তার বৌমা যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। মাঝে মাঝে যে মুখের মিষ্টি কথা মনের তিক্ততা ঢাকার একটা মুখোশ মাত্র হতে পারে তা তিনি বুঝতে পারতেন না। রামনাথজি চুপচাপ ফর্দ নিয়ে বাজারে চলে গিয়েছিলেন, কিন্তু তার মনের বোঝাটা একটুও কমেনি। কাবেরীজির কথায় তার চেহারায় একটা ম্লান হাসি ফুটে উঠেছিল, যার মধ্যে দুঃখ আর অভিজ্ঞতা দুটোই লুকিয়েছিল। দীর্ঘশ্বাস নিয়ে তিনি বলেছিলেন, কাবেরী, তুমি কি সত্যিই এত বোকা, নাকি ইচ্ছে করেই সত্যির দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছ? ফোনে কথা বলাটা অন্যরকম। ফোনে দূরে বসে আপনত্ব দেখানো খুব সোজা। মিষ্টি মিষ্টি কথা বলা আর মা বলে ডাকাটা একটা ভদ্রতা, ওটা কোনো সংস্কার নয়। আসল পরীক্ষা তো তখন হয় যখন মানুষ ২৪ ঘন্টা এক ছাদের তলায় থাকে। এরপর তিনি বলেছিলেন, আর ওর এখানে থাকার কথা যদি বলো, তাহলে একটু মনে করে দেখো তো, ও কতদিন আমাদের কাছে থেকেছে।
যখনই ও গৌরবের সাথে এখানে আসে তখন পা রাখার আগেই বলে যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, কিন্তু এখানে আসার পর দুদিন যেতে না যেতেই কোনো না কোনো কারণে বাপের বাড়ি চলে যায়। ও সব সময় ওর নিজের বাবা মায়ের কাছেই কাটে। আর যখন গৌরবের আবার শহরে ফেরার সময় হয় তখন সে আবার আমাদের বাড়িতে স্রেফ একজন অতিথির মতো দেখা করতে আসে। সে কি কখনো এই বাড়িটাকে নিজের বলে ভেবেছে? সে তো শুধু নিয়ম রক্ষা করতে আসে। রামনাথজির গলা আরও গম্ভীর হয়ে গিয়েছিল। যে বৌমা বছরে 10টা দিনও আমাদের সাথে ঠিক করে থাকতে পারেনি, তুমি তার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছ? কাবেরী, বাস্তবটা চেনো। অতিথি হয়ে যাওয়া আর পাকাপাকিভাবে ওখানে থেকে যাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আমার ভয় হয় যে তোমার এই প্রত্যাশাগুলো কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। সেই সময়েও কাবেরীজি রামনাথজির কথাগুলোকে পাত্তা দেননি, কিন্তু আজ হাসপাতালের বিছানায় শুয়ে তার বলা প্রতিটি কথা যেন পাথরে খোদাই করা লেখার মতো মনে হচ্ছিল। তখন তিনি হেসে কথাটা এড়িয়ে গিয়ে বলেছিলেন, আহা, তুমি আবার পুরনো কথা টেনে আনছো কেন? দেখো, ওদের বিয়ের পুরো 4 বছর হয়ে গেছে, আর এই 4 বছরে গরিমা আজ পর্যন্ত আমার সাথে কখনো কোনো তেতো কথা বলেনি। সে সব সময় হেসেই কথা বলেছে। তুমি এমন ছোট ছোট কথা মনে কেন ধরছ? আমার সেই দিনটার কথা এখনও স্পষ্ট মনে আছে। গৌরব বলার আগেই গরিমা নিজে আমাকে ফোন করে বলেছিল, মা, এখন আপনারা ওখানে একা থাকবেন না, সবকিছু বিক্রি করে শহরে আমাদের কাছে চলে আসুন, আমরা সবাই একসাথে পরিবারের মতো থাকব। যখন বৌমা নিজে এত সম্মান দেয় তখন আমি তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করব কি করে? এইসব স্মৃতি মনে ঘুরপাক খেতে খেতে কাবেরীজির মন ভারী হয়ে এলো। হাসপাতালের খাটে শুয়ে ওষুধের প্রভাব এবং শরীরের ক্লান্তি ধীরে ধীরে তার প্রভাব দেখাচ্ছিল। রাধার সেই আপনত্বখরা আচরণ, গরিমার সেই নিষ্ঠুরতা আর রামনাথজির পুরনো সতর্ক বাণীগুলো, এই সব কিছু তার চোখের সামনে একটা ঝাপসা সিনেমার মতো ঘুরতে লাগল। ভাবতে ভাবতে তার ভারী চোখের পাতাগুলো ধীরে ধীরে বুজে আসতে লাগল এবং তিনি স্মৃতির ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে গভীর ঘুমের কোলে ঢলে পড়লেন। বাইরে রাধা রিপোর্টের অপেক্ষা করে বসেছিল, আর ঘরের ভেতরে কাবেরীজির অবচেতন মন এখনও সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল যা রামনাথজি বহু বছর আগে তুলেছিলেন। রেলের লাইন থেকে আসা ছুকছুক আওয়াজ এবং ঠান্ডা হাওয়ার ঝাপটায় ট্রেন পূর্ণ গতিতে নিজের গন্তব্যের দিকে দৌড়চ্ছিল। স্মৃতির সমুদ্র থেকে বেরিয়ে কাবেরীজি গভীর ঘুমে হারিয়ে গিয়েছিলেন। ঠিক তখনই তিনি একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলেন। ওপরের বার্থ থেকে ঝুঁকে রামলালজি হালকা গলায় ডাকলেন, কাবেরী, ও কাবেরী, ঘুমোচ্ছ নাকি? ওঠ, দেখো বাইরে ভোর হয়েছে, আর চাওয়ালাও আসছে, চা খাবে নাকি? পেছনের বগি থেকে আওয়াজ আসছে, এখনই এই দিকে আসবে। স্বামীর গলা শুনে কাবেরীজির কাঁচা ঘুম ভেঙে গেল। তিনি চোখ ডলতে ডলতে চাদরটা ঠিক করলেন এবং জানলা দিয়ে বাইরে তাকালেন। ট্রেনের গতির সাথেই তার মনেও নতুন বাড়িতে পৌঁছনোর উত্তেজনা দৌড়তে লাগল। তিনি হেসে বললেন, হ্যাঁ, খাবো না কেন? সকালের চা ছাড়া তোমার তো শান্তিই আসে না। বাইরের ছুটে চলা দৃশ্য দেখতে দেখতে ওপরের দিকে ইশারা করে তিনি বললেন, তোমারও ওই ম্যাগাজিনটা অনেক পড়া হয়েছে, এবার নিচে এসো, আমরা দুজনে একসাথে বসে চা খাই আর একটু গল্প করি। এখন বড়জোর আর কয়েক ঘন্টারই তো রাস্তা বাকি, তারপর আমরা আমাদের ছেলে বৌমার কাছে পৌঁছে যাব। রামনাথজি ম্যাগাজিনটা বন্ধ করলেন এবং খুব সাবধানে নিচে নেমে এলেন। চা, চা, এই আওয়াজটা এখন তাদের কেবিনের কাছাকাছি আসতে শুরু করেছিল, আর কাবেরীজির মনে মিষ্টি প্রত্যাশার এক নতুন অধ্যায় শুরু হয়েছিল যা তিনি বাস্তবে রূপ দিতে চলেছিলেন। রামনাথজি স্বভাবে অত্যন্ত সমঝদার এবং ধৈর্যশীল ছিলেন। তার এই বোঝাপড়ার কারণেই তাদের ৩৫ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে কখনো কোনো তিক্ততা বা বড় কোনো মতবিরোধ তৈরি হয়নি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তিনি সবসময় শক্ত দেওয়ালের মতো কাবেরীজির পাশে দাঁড়িয়েছেন এবং তাকে সঙ্গ দিয়েছেন। অবসরের পর তো তিনি তার পুরো সময় এবং মনোযোগ স্ত্রীর আনন্দের জন্যেই উৎসর্গ করেছিলেন। ট্রেনের গতি ধীরে ধীরে কমে এলো এবং অবশেষে তাদের গন্তব্য স্টেশন চলে এলো। মালপত্র নিয়ে প্ল্যাটফর্মে নামতেই দুজনের নজর নিজেদের আপনজনদের খুঁজতে লাগল। সামনেই গৌরব, গরিমা এবং ছোট্ট নাতি কৃষ্ণকে দেখতেই কাবেরীজির মুখ উজ্জ্বল হয়ে উঠল। অনেক বছর পর পরিবারকে একসাথে দেখে রামনাথজির মনের সন্দেহগুলো এক মুহূর্তের জন্য পিছু হটল। কাবেরীজি ছুটে গিয়ে নাপিকে বুকে জড়িয়ে ধরলেন এবং ছেলে বৌমার মাথায় হাত রেখে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। স্টেশনে যেন প্রাণচাঞ্চল্য উপচে পড়ছিল। গৌরব বাবার হাত ধরল, গরিমা কাবেরীজির ব্যাগটা তুলে নিল। আপনত্বের এমন অভ্যর্থনা আর ভালোবাসা দেখে কাবেরীজির মনে হল যে তার সিদ্ধান্তটা একেবারেই সঠিক ছিল।
স্টেশন থেকে বেরোতেই সবাই গাড়িতে বসে হাসি খুশিতে নতুন বাড়ির দিকে রওনা হল। কাবেরীজির মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এখন বাকি জীবনটা এই ভালোবাসায় আর সুখ সমৃদ্ধিতেই কাটবে। শহরে আসার কয়েকদিনের মধ্যেই কাবেরীজি সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। তার খালি বসে থাকা কখনোই পছন্দ ছিল না, তাই তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘর গোছানোর কাজেই ব্যস্ত থাকতেন। বাড়ির ঝাড়ু দেওয়া আর ঘর মোছার কাজের মেয়েটা তার কাজ ঠিকঠাকই করছিল, কিন্তু রান্নার রাঁধুনি এবং নাতিকে দেখাশোনা করা আয়ার কাজ কাবেরীজির একেবারেই পছন্দ হচ্ছিল না। তার মনে হচ্ছিল রাঁধুনি ঠিকমতো পরিষ্কার করে রান্না করে না, আর তাতে কোনো মমতার স্বাদও নেই। আর আয়াকে নিয়ে তো সবসময় একটা ভয়ই কাজ করত যে সে ছেলেটার দিকে ঠিকমতো নজর দেয় না। কাবেরীজি বহুবার গরিমা আর গৌরবকে বললেন, বাচ্চারা, বাইরের এই লোকগুলোকে টাকা দিচ্ছ কেন? এখন তো আমি এসে গেছি, রান্না আমি করব, আর আমার নাতিকে আমার চেয়ে ভালো কে সামলাবে? দুজনকে ছাড়িয়ে দাও, ফালতু খরচ বাঁচবে আর কাজও ঠিকমতো হবে। কিন্তু গৌরব আর গরিমা তার কথায় কান দিল না এবং ওই কাজের লোকগুলোকে ছাড়ালো না। কাবেরীজি এটাকেও তার মাতৃত্বের চশমা দিয়েই দেখলেন। তিনি হাসতে হাসতে রামনাথজিকে বললেন, দেখলে তো, আমি বলছিলাম যে আয়া আর রাধুনিকে ছাড়িয়ে দাও, আমি সব করব, কিন্তু ছেলে বৌমা একটা কথাও শুনল না। ওরা স্পষ্ট বলে, মা, এখন তুমি বিশ্রাম করো, এটা তোমার কাজ করার বয়স নয়। দেখলে আমাদের ছেলে আর বৌমা কতটা ভালো আর সমজদার, আমার স্বাস্থ্য আর আরামের কত খেয়াল রাখে। এই বয়সে আমি রান্নাঘরে খেটে মরি, এটা ওরা চায় না, আর তুমি কিনা সবসময় ওদের উদ্দেশ্যের ওপর সন্দেহ করতে থাকো। রামনাথজি চুপ থাকলেন। তিনি দেখতে পাচ্ছিলেন যে গৌরব আর গরিমার ওকে কাজ করতে না দেওয়ার পেছনে কি সত্যি আরাম দেওয়ার ভাবনা আছে, নাকি নিজেদের স্বাধীনতা আর গোপনীয়তা বজায় রাখার উদ্দেশ্য, যাতে কাবেরীজি সংসারের প্রধান সিদ্ধান্ত আর চাবি পর্যন্ত পৌঁছতে না পারেন। কিন্তু কাবেরীজি তো সন্তানদের এই দেখানো ভালোবাসায় পুরোপুরি ডুবেছিলেন। শহরে আসার মাত্র 15 দিন মতো হয়েছে। এমন সময় হঠাৎ গৌরব আর গরিমার অফিস থেকে একটা খুব জরুরি প্রজেক্টের খবর এলো। দুজনকেই কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকতে হবে। নিয়তির খেলা এমনই যে সেই সকালেই বাচ্চাকে দেখাশোনা করা আয়াও ফোন করে জানিয়ে দিল যে আজ সে ছুটিতে থাকবে। গরিমার কপালে চিন্তার ভাঁজ ফুটতে শুরু করল। এখন বাচ্চার খেয়াল কি রাখবে, এই চিন্তাই গরিমার মনে এলো। আর এই কথা শুনতেই কাবেরীজির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। অবশেষে নিজের উপযোগিতা প্রমাণ করার সুযোগ পাওয়ার মতো তার মনে হল। তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন, আরে গরিমা, তোমরা অযথাই চিন্তা করছো, আমি তো আছি না। তোমরা দুজন নিশ্চিন্তে অফিসে যাও, বাড়ির আর বাচ্চার সব দায়িত্ব আমি সামলাব। গরিমা একটু ইতস্তত করে জিজ্ঞেস করল যে তিনি কি একা সব সামলাতে পারবেন। তখন কাবেরীজি গর্বের সাথে বললেন, আরে এতে আর এমন কি কষ্ট, আমিও তো গৌরবকে বড় করেছি, আমি বাচ্চা সামলাতে ভালোই পারি। তাছাড়া আমার নাতি এখন 2.5 বছরের হয়ে গেছে, একটু আর তো বুঝতে শিখেছে। এই ছুতোয় আমার দিনটাও ভালো কাটবে আর সময়টাও কেটে যাবে। আজ আমি আমার ছেলে বৌমার কাজে আসব, এতেই আমার আনন্দ। গৌরব আর গরিমা একে অপরের দিকে তাকিয়ে একটু হাসল এবং তারা অফিসে চলে গেল। কাবেরীজি উৎসাহের সাথে হাতা গোটালেন এবং রান্নাঘর থেকে শুরু করে বাচ্চার ঘর পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন। তার মনে হচ্ছিল যে আজ তিনি আবার তার পুরনো দিনে ফিরে গেছেন। কিন্তু আধুনিক শহরের এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে একটা দুষ্টু বাচ্চাকে একা হাতে সামলানো তার ভেঙে পড়া স্বাস্থ্যের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ হবে, সে বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। কৃষ্ণ বয়সের তুলনায় বেশ নাজুক আর রোগা ছিল। সে 2.5 বছরের হলেও তার পায়ে এতটা জোর ছিল না যে সে কোনো ভরসা ছাড়া হাঁটতে পারবে। শহরের এই দৌড়ঝাঁপে গৌরব আর গরিমা তাকে আয়ার ভরসায় রেখে দিত, যে তাকে শুধু কৌটোর দুধ আর হালকা পাতলা খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু কাবেরীজি হার মানলেন না। তিনি ঠিক করলেন যে নাতিকে নিজের পায়ে দাঁড় না করানো পর্যন্ত তিনি শান্ত হয়ে বসবেন না। একজন অভিজ্ঞ বৈদ্যের মতো তিনি দায়িত্ব কাঁধে নিলেন। রোজ নির্দিষ্ট সময়ে তিনি খাঁটি তেল দিয়ে কৃষ্ণের নরম পায়ে মালিশ করতেন, ঘণ্টার পর ঘণ্টা রোদে বসিয়ে তার শরীর সেঁকতেন, আর বাজারের প্যাকেটজাত খাবারের বদলে বাড়িতে বানানো পুষ্টিকর খাবার, ডালের জল, তাজা ফলের রস, হাতে মাখা খিচুড়ি তাকে খাওয়াতেন। কাবেরীজির পরিশ্রম আর মমতা রং দেখাতে শুরু করল। কৃষ্ণের শরীরে চনমনে ভাব আসতে লাগল, এবং যে বাচ্চাটি আগে বিছানা থেকেই উঠত না, সে দেওয়াল ধরে নিজের পায়ে দাঁড়াতে শুরু করল। প্রায় 2 সপ্তাহ পর যখন গৌরব আর গরিমা অফিস থেকে বাড়ি ফিরল, তখন তারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারল না। ডাক্তাররাও যাকে দুর্বল বলেছিল, তাদের সেই ছেলে আজ ঘরের মাঝখানে কোনো রকম ভর না দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছিল। নিজেদের কলিজার টুকরোকে প্রথমবারের মতো এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের আনন্দ আর বাঁধ মানল না। গৌরব কৃষ্ণকে কোলে তুলে নিল,
আর গরিমার চোখেও আনন্দের জল চিকচিক করে উঠল। দামি ওষুধ আর বেতনভুক্ত আয়ারা যা করতে পারেনি তা ঠাকুমার মমতা আর দেশি টোটকা করে দেখালো, তা তারা বুঝতে পারল। কৃষ্ণকে দাঁড়িয়ে থাকতে দেখে গৌরব উৎসাহের সাথে বলল, বাহ মা, তুমি তো সত্যিই কামাল করে দিলে। আমরা শুধু শুধু বেবি কেয়ার সেন্টার আর আয়াদের পেছনে হাজার হাজার টাকা খরচ করছিলাম। ওদের তো শুধু টাকারই চিন্তা ছিল, কিন্তু তুমি যা করে দেখালে সেটা তো কোনো ডাক্তারও করতে পারত না। সত্যি কথা বলতে কি, তোমার মতো এত সুরক্ষিত আর ভালোভাবে ওর যত্ন অন্য কেউই নিতে পারবে না। গরিমাও তার কথা সুর মিলিয়ে নিজের চাল চালল। মুখে এক কুটিল হাসি রেখে সে বলল, হ্যাঁ গৌরব, তুমি একদম ঠিক বলেছ। এখন মা তো এখানেই আছেন, তাহলে আর বাইরের লোকের ওপর ভরসা রাখা কেন? তাহলে এটাই ঠিক হলো, আজ থেকে ওই সেন্টার থেকে কেউ আসবে না, আর আয়ারও কোনো দরকার নেই। মাই এখন থেকে নাতির পুরো খেয়াল রাখবেন। শেষমেশ বাচ্চার জন্য ঠাকুমার চেয়ে বড় আর কে হতে পারে? এই কথা শুনে কাবেরীজি আনন্দে ভরে উঠলেন। নিজের কাজের কদর হচ্ছে এবং বৌমা তার ওপর কতটা ভরসা রাখে এটা ভেবে তার মনে হল তিনি সানন্দে এই বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত হলেন। কিন্তু ওপরের বার্থে বসে রামনাথজি সব দেখছিলেন এবং শুনছিলেন। গরিমা কত চালাকি করে নিজের দায়িত্ব কাবেরীজির ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর এখন তিনি ঠাকুমার প্রেমে আটকে ঘরের বিনা পয়সার আয়া হওয়ার পথে চলতে শুরু করেছেন, এটা তিনি বুঝতে পারলেন। গৌরব আর গরিমার কথা শুনে তার মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি হল। ভালোবাসার নামে কাবেরীজিকে বিনামূল্যের আয়াতে বদলে দেওয়া হচ্ছে, এটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, এবং এটা তার একেবারেই পছন্দ হল না। কিন্তু কাবেরীজি মমতার বন্যায় এতটাই ডুবেছিলেন যে তার কিছুই আসে গেল না। নাতির সেবা করাই তার কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল, কিন্তু বয়স এবং ক্লান্তি শেষমেশ তার প্রভাব দেখাবেই। পরের দিন সকাল থেকেই কাবেরীজির শরীরটা ভালো লাগছিল না। রাতভর কৃষ্ণের যত্ন আর সারা দিনের ছুটোছুটিতে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছিল। গা জ্বরে পুড়ে যাচ্ছিল, হাড়ে হাড়ে এত ব্যথা করছিল যে উঠে বসাও ভারী মনে হচ্ছিল। দিন গড়ানোর সাথে সাথে তার অবস্থা আরও খারাপ হতে লাগল। রাত পর্যন্ত জ্বর এতটাই বেড়ে গেল যে বাড়ির প্যারাসিটামল ট্যাবলেটও কোনো কাজে এলো না, আর তিনি খাটে শুয়ে ব্যথায় গোঙাতে লাগলেন। কাবেরীজির এই অবস্থা দেখে রামনাথজির ধৈর্যচ্যুতি ঘটল। তিনি বাইরে ড্রয়িং রুমে এলেন, যেখানে গরিমা পরের দিনের অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। রামনাথজি গম্ভীর স্বরে বললেন, বৌমা, তোমার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ, জ্বর কিছুতেই নামছে না, আর শরীরে খুব দুর্বলতা আছে। আমার মনে হয় কাল তোমার অফিস থেকে ছুটি নিয়ে নেওয়াই ভালো। কাবেরী এই অবস্থায় খাট থেকে উঠতেই পারছে না, তাহলে কাল সারাদিন বাচ্চার খেয়াল কে রাখবে? তার জন্য তোমার বাড়িতে থাকাটা খুব জরুরি। এই কথা শুনতেই গরিমার কপালে ভাঁজ পড়ল। তার চেহারা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তার শাশুড়ি মায়ের অসুস্থতার চেয়ে অফিসের কাজ আর বাচ্চার দায়িত্বের চিন্তাই বেশি ছিল। রামনাথজির কথা শোনা মাত্র তার চেহারায় ফুটে থাকা সেই হ্যাঁ বলার মুখোশটা এক নিমেষে খসে পড়ল। সে অত্যন্ত শুষ্ক এবং তাচ্ছিল্যের সুরে বলল, বাবা, আপনিও না সত্যি বেশি বাড়াবাড়ি করেন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমার অফিসের কাজ কতটা জরুরি? আর বাচ্চার কথা যদি বলেন তো আপনি তো সারাদিন বাড়িতে খালিই বসে থাকেন। আপনিই কেন ওকে সামলাচ্ছেন না? শেষমেশ ও তো আপনারও নাতি। রামনাথজি হতবাক হয়ে গেলেন। কিন্তু গরিমা এখানেই থামল না। সে কটূক্তি করে আরও বলল, রইল বাকি মায়ের কথা। তো আমি যদি অফিস থেকে ছুটি নিও তাহলে কি করব? আমি তো কোনো আয়া বা নার্স নই যে বসে বসে মায়ের মালিশ করে দেব বা নিজের হাতে রান্না করে ওনাকে খাইয়ে দেব। এসব আমার দ্বারা হবে না। এই কথা বলে সে তাচ্ছিল্যের সাথে মুখ ঘুরিয়ে পা ঠুকতে ঠুকতে নিজের ঘরে চলে গেল এবং দরাম করে দরজা বন্ধ করে দিল। রামনাথজি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার কানে কাবেরীজির সেই কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। বৌমা তো পর, তাকে নিজের করে নিতে হবে। আজ স্ত্রীর সেই সরলতার কথা ভেবে তার করুণা হচ্ছিল। তিনি ধীরে ধীরে অসুস্থ কাবেরীজির ঘরে ঢুকলেন। জ্বরের ঘরে থাকা সত্ত্বেও গরিমার সেই তেতো কথাগুলো কাবেরীজি শুনতে পেয়েছিলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে বালিশ ভিজছিল। যে মমতার রাজপ্রাসাদের স্বপ্ন তিনি দেখছিলেন, তার ভিত যে কতটা ফাঁপা ছিল তা তিনি বুঝতে পারছিলেন। রামনাথজি তার গরম কপালে জলপট্টি দিয়ে শুধু এটুকুই বললেন, কাবেরী, আমি বলেছিলাম না, যারা স্বার্থের জন্য কাছে আসে তারা কখনো আপন হয় না। আজ তুমি নিজেই সেটা অনুভব করলে। কাবেরীজির অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তাদের ছেলে গৌরব ঘরে এলো। কাবেরীজি ভাবলেন হয়তো সে কপালে চুমু খাবে বা শরীরের খোঁজ খবর নেবে, কিন্তু গৌরবের আচরণে মমতার চেয়ে বেশি আনুষ্ঠানিকতাই বোঝা যাচ্ছিল।
সে খাট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শুষ্ক গলায় বলল, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, না হলে তোমার এই ইনফেকশন বাচ্চারও হয়ে যাবে। কৃষ্ণ এখনও ছোট, তোমার কারণে ওর জ্বর হলে খুব বড় সমস্যা হয়ে যাবে। ছেলের মুখ থেকে নিজের অসুখের চিন্তার কথা না শুনে, সংক্রমণ আর বাচ্চার নিরাপত্তার কথাই শুনে কাবেরীজির বুকটা ফেটে যাবার উপক্রম হল, যেন কেউ তার ক্ষতে নুন ছিটিয়ে দিল। পাশে বসে কাবেরীজির পা টিপে দিতে থাকা রামনাথজি খুব শান্তভাবে গৌরবকে বললেন, বাবা, তোর মায়ের ওষুধের চেয়ে সেবার বেশি প্রয়োজন। আশেপাশে যদি কোনো ভালো মালিশ করার মহিলা থাকে তবে তাকে কয়েকদিনের জন্য ডাক। মায়ের সারা গায়ে খুব ব্যথা। ২-৪ বার ভালো করে তেলের মালিশ হলে আর সময়মতো গরম পুষ্টিকর খাবার পেলে সে তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারবে। রামনাথজির মনে হল হয়তো এবার অন্তত গৌরব নিজের দায়িত্ব বুঝতে পারবে। কিন্তু গৌরবের নীরবতা এবং চোখের উদাসীনতা অন্য গল্প বলছিল। তার মায়ের ক্লান্ত শরীরের কোনো চিন্তাই ছিল না। তার শুধু বাড়ির কাজ আর বাচ্চার রুটিন যাতে নষ্ট না হয় সেই চিন্তাই ছিল। কাবেরীজি শান্তভাবে ছাদের দিকে তাকিয়ে রইলেন। চোখের জল এখন শুকিয়ে আসতে শুরু করেছিল, আর মনে এক কঠোর সত্য বাসা বাঁধতে শুরু করেছিল। রামনাথজির কথা শেষও হয়নি, তখনই গরিমা এসে দরজায় বাড়াল। তার গলায় কোনো মমতা ছিল না, ছিল শুধু টাকার হিসেব। সে ঠান্ডা গলায় বলল, বাবা, আপনারা কোন দুনিয়ায় বাস করেন? এখানকার শহরে কোনো মালিশওয়ালি বিনা পয়সায় কাজ করে না। একবার আসার অন্তত 1000 টাকা নেবে, আর আপনিই তো বললেন যে ২-৪ দিনের মধ্যেই মা সুস্থ হয়ে উঠবেন। তাহলে অযথাই এতগুলো টাকা নষ্ট করার কি দরকার? এই তো আর কদিনের ব্যাপার, নিজে নিজেই সুস্থ হয়ে যাবেন। রামনাথজি হতবাক হয়ে গরিমার দিকে তাকিয়ে রইলেন। যে বৌমার জন্য কাবেরীজি তাদের বছরের পর বছরের সংসারের শেকড় উপড়ে ফেলেছিলেন, সেই বৌমাই আজ তার অসুখে সামান্য কয়েকটা টাকা খরচ করাকে টাকার অপচয় বলছিল। এটা তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। গরিমা এখানেই থামল না, সে গৌরবের দিকে ঘুরে আদেশের সুরে বলল, চলো গৌরব, আমাদের অফিসে যেতে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। এখানে ফালতু কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যাওয়ার সময় সে শেষ আঘাতটা হানল। কৃষ্ণকে রামনাথজির কাছে দিয়ে সে বলল, বাবা, এখন মা তো অসুস্থ, তার মানে আজ বাচ্চার খেয়াল আপনাকেই রাখতে হবে, ভালো করে সামলাবেন। এই বলে সে পেছন ফেরে না তাকিয়ে গৌরবের সাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঘরে এখন এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল, যা শুধু অসুস্থ কাবেরীজির কান্নার গোঙানিতেই ভেঙে যাচ্ছিল। তার সেই বৃদ্ধা মহিলার কথাগুলো মনে পড়ছিল, যে প্রত্যাশা নিয়ে যাচ্ছ, ভগবান করুন তেমনই ঘটুক। আজ কাবেরীজি বুঝতে পেরেছিলেন যে নিজের বাড়ি ছেড়ে তিনি এমন এক জায়গায় এসে পড়েছেন যেখানে তিনি মা হিসেবে নন, বরং শুধুই একটা মাগনা পাওয়া ব্যবস্থা হয়েই বেঁচে আছেন। সন্ধ্যায় যখন গৌরব আর গরিমা অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন কাবেরীজির আশায় ভরা দৃষ্টি দরজার দিকে আটকে ছিল। সারাদিন অসুস্থ অবস্থায় একা ফেলে রাখার পর অন্তত এখন ছেলেমেয়েরা খোঁজখবর নেবে, এমনটাই তিনি ভেবেছিলেন। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন হল। দুজনেই ঘরে ঢুকল এবং কাবেরীজির ঘরের দিকে না তাকিয়ে সরাসরি রামনাথজির কোল থেকে নিজেদের বাচ্চাকে তুলে নিয়ে তাকে আদর করতে করতে নিজেদের ঘরে চলে গেল। ওই বাড়ির দেওয়ালগুলো হয়তো সেই শূন্যতা অনুভব করতে পারছিল, যেখানে একজন মা তার সন্তানের কাছে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। স্ত্রীর চোখে জমে থাকা সেই গভীর বেদনা রামনাথজি দেখতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে এখন এই বাড়িতে কারো কাছে কোনো প্রত্যাশা রাখা মানে নিজের সাথেই বেইমানি করা। তিনি চুপচাপ রান্নাঘরে গেলেন এবং নিজের কাজেই লেগে পড়লেন। আলমারির কোনায় খুঁজতে খুঁজতে তিনি সর্ষের তেল পেলেন। গ্যাস জ্বালিয়ে তিনি একটা বাটিতে তেল গরম করলেন এবং তাতে রসুনের কোয়া আর জোয়ান দিলেন। তেলে একটা হালকা সুগন্ধ বেরোতে লাগল এবং রসুনগুলো কালচে হয়ে এলো। তখন তিনি সেটা নিয়ে কাবেরীজির কাছে এলেন। কোনো কথা না বলে তিনি কাবেরীজির চাদরটা একটু সরিয়ে তার ঠান্ডা হয়ে যাওয়া পায়ের তলায় গরম তেল দিয়ে মালিশ করতে শুরু করলেন। তার বয়স্ক হাতের স্পর্শে সেই মমতা এবং যত্ন ছিল যা ওই বাড়ির রক্তের সম্পর্কের মধ্যে কোথাও যেন হারিয়ে গিয়েছিল। কাবেরীজির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গলা ভারী করে তিনি বললেন, তুমি এসব কেন করছো? আমি সারা জীবন ছেলেমেয়েদের স্বপ্ন দেখলাম, আর শেষমেশ তুমিই আমার পাশে দাঁড়িয়ে আছো। রামনাথজি শুধু এটুকুই বললেন, কাবেরী, ৩৫ বছর আগে আমি তোমার হাতটা শুধু সুখে থাকার জন্যই ধরিনি। দুনিয়া বদলাতে পারে, সম্পর্ক বদলাতে পারে, কিন্তু জীবনসঙ্গীর দায়িত্ব কখনোই বদলায় না। তুমি বিশ্রাম নাও, আমি আছি তো। সেই রাতে কাবেরীজিকে ওষুধের চেয়ে ওই তেলের মালিশ আর স্বামীর কথাগুলো
অনেক বেশি শান্তি দিয়েছিল। কিন্তু যে পরিবারকে তিনি নিজের মনে করতেন, সেই মোহ এখন পুরোপুরি ভেঙে গিয়েছিল। মালিশের কারণে একটু আরাম পেলেও ভেতরের দুর্বলতা আর শীত ভাবটা রয়েই গিয়েছিল। ধীর গলায় তিনি বললেন, শোনো, তেলের কারণে গায়ের ব্যথা একটু কমেছে, কিন্তু ভেতর থেকে বড্ড জড়সড় হয়ে আছি বলে মনে হচ্ছে। একটু যদি কাড়া পাওয়া যেত তাহলে শ্বাস নিতে সুবিধা হতো আর অনেকটাই আরাম পেতাম। রামনাথজি সাথে সাথে উঠলেন এবং রান্নাঘরের দিকে গেলেন। আলমারি থেকে আদা, গোলমরিচ, তুলসী পাতা খুঁজতে লাগলেন। এই আধুনিক রান্নাঘরে জিনিসপত্র খুঁজে পাওয়া তার জন্য বেশ কঠিন হয়ে পড়ছিল। ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, দিন বাবা, কাঢ়াটা আমি বানিয়ে দিচ্ছি। ঘুরে দেখলেন রাধা দাঁড়িয়ে আছে। সেই রাধাই যে এই বিল্ডিংয়েই কাজ করত এবং ঘরের কাজে সাহায্য করতে আসত। বাড়ির ছেলে বৌমা নিজেদের ঘরে বন্ধ, আর এই বয়স্ক বাবা অসুস্থ স্ত্রীর জন্য রান্নাঘরে কসরত করছে। এটা দেখে তার চোখে করুণা আর সম্মান ঘন হয়ে এলো। রামনাথজি সংকোচের সাথে বললেন, থাক মা, তুই তোর কাজ কর, আমি দেখছি। কিন্তু রাধা ভালোবেসে ওনার হাত থেকে পাত্রটা নিয়ে নিল এবং বলল, আহা বাবা, এতে আবার সংকোচ কিসের? মায়ের শরীর ভালো নেই, এখন ওনার একটা ভালো করে বানানো গরম কাঢ়াই দরকার। আপনি গিয়ে ওনার কাছে বসুন, আমি 5 মিনিটের মধ্যে তৈরি করে আনছি। রামনাথজি ঘরে ফিরে গেলেন, কিন্তু তার মনে একটাই চিন্তা ঝিলিক দিয়ে গেল, যে বৌমার কাছে মায়ের জন্যে রান্না করাটা সময়ের অপচয় বলে মনে হয়, তার চেয়ে কত বেশি মমতা এই অচেনা রাধার মধ্যে আছে। কাবেরীজি এইসব দেখছিলেন। রক্তের সম্পর্কের স্বাদ মাঝে মাঝে কতটা ফিকে হয়ে যায়, আর মনুষ্যত্ব যে অনেক সময় পরেদের মধ্যেই পাওয়া যায়, সেটা তিনি অনুভব করতে পারছিলেন। রামনাথজি তখনও রাধার সাথে কথা বলছিলেন। ঠিক তখনই গৌরব রান্নাঘরে এলো। সে বাবার চোখে ক্লান্তি বা মায়ের অবস্থা কিছুই দেখল না। খুব স্বাভাবিকভাবেই সে বলল, বাবা, আপনি রান্নাঘরেই আছেন আর মায়ের জন্যে কাড়া বানাচ্ছেন, তাহলে চট করে আমার আর গরিমার জন্যে 2 কাপ সুন্দর চাও বানিয়ে দিন, অফিসের কাজের চাপে মাথা ভারী হয়ে আছে। এই কথা বলে সে ঘুরল এবং ড্রয়িং রুমে গিয়ে ছেলের সাথে খেলতে লাগল, যেন তার বাবা তার চাকর। রাধা এসব দেখছিল। একজন ছেলে তার বয়স্ক এবং ক্লান্ত বাবার কাছে এমন দাবি কি করে করতে পারে, এ বিষয়ে তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। কিছু না বলে সে চায়ের জল বসালো এবং চটপট চা তৈরি করল। ট্রেটা রামনাথজির হাতে দেওয়ার সময় সে নিচু গলায় বলল, নিন বাবা, এটা ম্যাডাম আর সাহেবকে দিয়ে আসুন। চিন্তা করবেন না, আমি এই গরমাগরম কাঢ়াটা মায়ের ঘরে নিয়ে যাচ্ছি। রামনাথজির মাথা লজ্জায় নিচু হয়ে গেল। যাকে তিনি মানুষ করে বড় করেছেন, সে আজ তাকে চা বানানোর নির্দেশ দিচ্ছে, আর একজন অচেনা মেয়ে তার সম্মান বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। রামনাথজি চায়ের কাপ নিয়ে ছেলের কাছে গেলেন, আর রাধা কাড়া নিয়ে কাবেরীজির বালিশের কাছে বসল। রাধার হাত থেকে কাড়া নেওয়ার সময় কাবেরীজির চোখে আবারও জল ভরে এলো। কাড়ার উষ্ণতার চেয়ে রাধার স্পর্শে তিনি বেশি আপনত্ব অনুভব করছিলেন। তিনি বুঝতে পারলেন যে সম্পর্কের পরিচয় শুধু কথায় হয় না, বরং দরকারের সময়ে পাশে দাঁড়ানোতেই থাকে। রাধা কাড়া নিয়ে কাবেরীজির ঘরে এলো। সে দেখল যে ব্যথা আর দুর্বলতার কারণে কাবেরীজি ঠিকমতো উঠতেও পারছিলেন না। রাধা অত্যন্ত মমতার সাথে কাবেরীজিকে ভরসা দিল এবং তাকে সামলে খাটে বসাল। সে নিজের ব্যাগ থেকে 2টো বিস্কুট বের করে ওনার হাতে দিল এবং বলল, মা, খালি পেটে কাড়া খাবেন না, আগেই বিস্কুটগুলো খান, তারপর দেখবেন এটা ওষুধের মতো কাজ করবে। কাবেরীজি নিঃশব্দে রাধার দিকে তাকিয়ে রইলেন। যে কাজটা তার নিজের বৌমার করা উচিত ছিল, সেই কাজটাই এই অচেনা মেয়েটি কত অনায়াসে করছিল। কাবেরীজি যখন ধীরে ধীরে কাড়া খাচ্ছিলেন, রাধা তখন শান্ত হয়ে বসে থাকেনি। সে খাটের পায়ের কাছে বসে কারো কিছু না বলা সত্ত্বেও কাবেরীজির পায়ের মালিশ করতে শুরু করল। তার হাতের ওই বুলিয়ে দেওয়া স্পর্শে সেই শান্তি ছিল যার কাবেরীজির এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল। কাবেরীজির চোখ থেকে জলের ধারা বইতে লাগল। তার মনে পড়ল যে বৌমার জন্য কত বাজার থেকে উপহার আর জিনিসপত্র তিনি এনেছিলেন, সে তাকে নিজের বলে মানবে এই আশায়। কিন্তু আজ তিনি যখন অসহায় অবস্থায় পড়ে আছেন, তখন বৌমা নিজের ঘরে আরাম করছে, আর এই মেয়েটা, যাকে হয়তো তিনি ঠিকমতো চিনতেনও না, সে তার সেবায় মগ্ন ছিল। রাধা হাসতে হাসতে বলল, মা, কাঁদবেন না, এই কাড়াটা শেষ করুন আর ঘুমিয়ে পড়ুন, সকাল পর্যন্ত আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সেই মুহূর্তে কাবেরীজি বুঝতে পারলেন যে সম্পর্ক কেবল রক্তের হয় না,
যে আপনার কষ্ট বোঝে সেই হলো আসল আপনজন। বৌমা সম্পর্কে তার মনে যে মোহ ছিল তা ধীরে ধীরে মুছে যাচ্ছিল, যে মোহ তাকে এখানে টেনে এনেছিল। রাধার নিঃস্বার্থ সেবায় কাবেরীজির বাঁধ ভেঙে গেল এবং তার চোখ থেকে গড়িয়ে পড়া জল কিছুতেই থামছিল না। শূন্য দৃষ্টিতে তিনি ভাবতে লাগলেন যে রামনাথজি ঠিকই বলেছিলেন, আমরা দুজনেই একে অপরের জন্য যথেষ্ট। শহরের জাঁকজমকে মানুষের মন অনেক সময় পাথরের মতো কঠোর হয়ে যায়, এমন সতর্কবাণীই তিনি দিয়েছিলেন, কিন্তু জেদ তো কাবেরীজিরই ছিল। মনে ভাবনার ঝড় উঠল। যে বৌমাকে মেয়ের মতো করে দেখার স্বপ্ন তিনি দেখেছিলেন, যাকে খুশি রাখার জন্য হাজার হাজার টাকার জিনিস নিয়ে এসেছিলেন, সে আজ একবারের জন্য খোঁজখবর নিতে এলো না। যাকে তিনি ৯ মাস গর্ভে ধারণ করেছিলেন, সেই ছেলে তার পাশে বসার বদলে সংক্রমণের ভয়ে দূরে থাকে। আর এই রাধা, না রক্তের সম্পর্ক, না কোনো আত্মীয় স্বজন, তবুও তাদের জন্য এত কিছু করছে। যদি রক্তের সম্পর্কই সবকিছু হতো, তাহলে আজ ছেলে বৌমা তার পাশেই থাকত। গ্রাম ছাড়ার সময় তিনি যে ভুল করেছিলেন, তার জন্য কাবেরীজির অনুশোচনা হতে লাগল। মনে প্রশ্ন উঠল, যে বিপদে পাশে থাকে না সে আপন হয় কি করে? কত সোনালি স্বপ্ন বুকে ধরে তিনি এখানে এসেছিলেন। নাতি নাতনির কিচিরমিচির আর বৌমার হ্যাঁ মা বলা, এটাই যে আসল সুখের অর্থ, এমনটাই তিনি ভাবতেন। কিন্তু এখানে আসার পর বুঝলেন যে ওই সুখ শুধু একটা লোক দেখানো ব্যাপার। আসল সত্যিটা এর থেকে যোজন যোজন দূরে। তার পরম যত্নে ফলানো ফসল ফলে ভরে উঠেছিল ঠিকই, কিন্তু সেই ফলগুলো তার কাছে খুব তেতো হয়ে দাঁড়ানো। হঠাৎ তার চোখের সামনে সেই ট্রেন যাত্রার দৃশ্য জীবন্ত হয়ে উঠল। গ্রাম থেকে শহরে আসার সময় সামনের সিটে বসা সেই অভিজ্ঞ বৃদ্ধা মহিলা যাওয়ার সময় কি বলেছিলেন তা তার মনে পড়ে গেল। তখন কাবেরীজি বৌমার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আর সেই মহিলা মুচকি হেসে শুধু এইটুকুই বলেছিলেন, যে প্রত্যাশা নিয়ে যাচ্ছেন ভগবান করুন তেমনই ঘটুক। আজ সেই কথাগুলোর আসল আর ভয়ঙ্কর অর্থ তিনি বুঝতে পারলেন। সেই মহিলা হয়তো জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন। তিনি জানতেন যে প্রত্যাশার রথ বালির প্রাসাদের মতোই ভেঙে পড়ে। কাবেরীজি মনে মনেই বললেন, শহরের ওই বন্ধ ফ্ল্যাটগুলোতে সম্পর্কের কোনো উষ্ণতা থাকে না, সেখানে শুধু স্বার্থের বরফ জমে থাকে। যে সম্মানটাকে আমি সত্যি বলে ভাবতাম, সেটা শুধুই একটা মুখোশ ছিল। তিনি নিজের ভাগ্যের উপর কাঁদতে লাগলেন। ওই মহিলার কথাগুলোকে পাত্তা না দিয়ে নিজের ঘোরে বেঁচে থাকার কথা মনে পড়ল। আজ বাস্তব আয়নার মতো স্পষ্ট হয়ে উঠেছিল। মমতার যে বলিদান তিনি দিয়েছিলেন, তার ফল তিনি তাচ্ছিল্যের রূপেই পেলেন। জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে তিনি শুধু এটুকুই ভাবতে থাকলেন, ইস, সেই দিন যদি ওই অভিজ্ঞ মহিলার কথাগুলো শুনতাম, তাহলে আজ মনটা এমনভাবে ভেঙে চুরমার হয়ে যেত না। গরিমার গলার ওই নকল মিষ্টতা গায়েব হয়ে গিয়েছিল, তার জায়গায় লোভ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে সরাসরি আসল কথা এসে বলল, বাবা, আপনি শ্বশুরবাড়ি থেকে এত সম্পত্তি আর জমিজমা পেয়েছেন যে গ্রামের লোক তো দূরের কথা, গৌরবও কখনো আপনার কাছে কিছু চাইবে না। দেখেন না, আপনি এখানে আসার পর কতদিন হয়ে গেল, তবুও শ্যালক মশাই একবারও ফোন করলেন না। উনি জানেন আপনার কাছে অনেক কিছু আছে, তাহলে আপনারা আমাদের সাহায্য করছেন না কেন? আমাদের একটা বড় ফ্ল্যাট নিতে হবে, আর গৌরবের ব্যবসাতেও টাকা লাগাতে হবে। রামনাথজি হতভম্ব হয়ে কাবেরীজির দিকে তাকাতে লাগলেন। কাবেরীজির পায়ের তলার মাটি সরে গেল। মাথায় বিদ্যুৎ চমকানোর মতো সেই পুরনো কথাটা মনে পড়ে গেল। কাপা কাপা গলায় তিনি বললেন, তার মানে বৌমা, এই জন্যেই তুমি বারবার জোড়াজুড়ি করছিলে যে আমরা গ্রামের সবকিছু বিক্রি করে পাকাপাকিভাবে এখানে তোমার কাছে চলে আসি, যাতে ওই সব টাকা তোমার কাজে লাগে? গরিমা এক কুটিল হাসি হেসে উত্তর দিল, হ্যাঁ মাজি, এবার আপনি বুঝতে পেরেছেন তো? আপনি তো খুবই বুদ্ধিমতী। শেষমেশ আমার কথাগুলো আপনার মাথায় ঢুকলই। টাকা তো হাতের ময়লা, তা তো নিজের লোকেদের কাজেই লাগা উচিত। কাবেরীজির মুখ এখন রাগে এবং আত্মসম্মানে উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি দৃঢ় গলায় বললেন, কিন্তু বৌমা, একটা কথা শুনে রাখো, আমরা আমাদের বাড়ি বিক্রি করিনি, ওটা আমরা ভাড়ায় দিয়েছি। যে বাড়িতে আমরা আমাদের জীবনের ৩৫ বছর কাটিয়েছি, সুখ দুঃখ দেখেছি, সেটা সামান্য কিছু টাকার জন্য বিক্রি করব কি করে? আর রইল বাকি ওনার অবসরের টাকার কথা, ওটা আমাদের শেষ বয়সের সম্বল। ওটা আমরা কারও ওপর, তা সে আমাদের নিজের ছেলেই হোক না কেন, ওড়াতে পারব না। কাবেরীজি গরিমার চোখে চোখ রেখে আরও বললেন, তার মানে তোমরা আমাদের এখানে ভালোবাসার টানে নয়, বরং নিজেদের সিন্দুক ভরার জন্য ডেকেছিলে? তোমাদের শর্ত এমন ছিল যে আমরা যদি আর্থিকভাবে সাহায্য করি তবেই তোমরা আমাদের সাথে রাখবে। যদি এমনটাই হয় বৌমা, তাহলে আমাদের মাফ করো। এমন কেনাবেচার সম্পর্কে আমরা থাকতে পারব না। আমাদের কাছে আমাদের ওই ছোট্ট গ্রাম আর ওই বাড়িটাই সবচেয়ে প্রিয়। অন্তত সেখানে আমাদের আত্মসম্মানের গলা টিপে মারা হবে না।
কাবেরীজির এই চাঁচাছোলা কথায় গরিমার মুখের ভদ্রতার শেষ মুখোশটাও খসে পড়ল। সে রাগে ছটফট করে উঠল এবং গৌরবের দিকে ঘুরে তীক্ষ্ণ স্বরে বলল, দেখলে তো গৌরব, আমি তোমাকে আগেই বলেছিলাম এই পুরনো মানসিকতার মানুষগুলোকে এখানে ডেকে কোনোই লাভ নেই। আমরা খামোখাই আমাদের মূল্যবান সময় নষ্ট করলাম, এদের যাতায়াতে খাওয়া দাওয়ায় বেকার টাকা খরচ করলাম। এদের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখাই বেকার। গরিমার তিক্ততা এখানেই থামল না। সে কাবেরীজির দিকে সোজা তাকিয়ে বলল, ঠিক আছে মাজি, আপনারা যখন আমাদের সাহায্য করতে চানই না আর এখানে থাকতেও আপনাদের কোনো আগ্রহ নেই, তাহলে আর এই ঝগড়ায় সময় নষ্ট করব কেন? আমরাও বা জোর করে বোঝা টানতে যাব কেন? তারপর সে গৌরবকে আদেশ দিয়ে বলল, গৌরব, এক্ষুনি আজই কাল সকালে ট্রেনের টিকিট কাটো। যত তাড়াতাড়ি এরা এখান থেকে যায় ততই ভালো। এই কথা বলে গরিমা এক ঝটকায় কৃষ্ণকে কোলে তুলে নিল এবং পেছনেও না তাকিয়ে নিজের ঘরে চলে গেল। গৌরবও চুপচাপ ফোন বের করে টিকিট বুক করতে লাগল। সে মায়ের চোখের জল বা বাবার অসহায়তার দিকে একবারও ফিরে তাকাল না। যার জন্য কাবেরীজি দুনিয়ার সাথে লড়াই করেছিলেন, সেই ছেলেই আজ তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটা বোতামে আঙুল টিপছিল। রামনাথজি কাবেরীজির কাঁধে হাত রাখলেন। কাবেরীজির মাথা নিচু হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এখন আর কোনো দ্বিধা অবশিষ্ট ছিল না। যে স্বর্গের সন্ধানে তিনি এখানে এসেছিলেন তা আসলে একটা বাজার ছিল, যেখানে সম্পর্কের দাম শুধু টাকায় মাপা হতো। তিনি ভারী মনে তার খালি সুটকেসটার দিকে তাকালেন, যেটা এখন স্মৃতির বোঝায় অনেকটাই ভারী হয়ে গিয়েছিল। ভেতরের ঘরে গিয়ে গরিমার মাথা খুব জোরে কাজ করতে শুরু করল। তার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং লোভের আগুন জ্বলছিল। এরা দুজন যদি আজ এভাবে রেগে গিয়ে চলে যায়, তাহলে গ্রামের ওই জমি আর অবসরের সেই মোটা টাকা কখনোই আমাদের হাতে আসবে না। এরা ওই সম্পত্তি অন্য কারোর নামে উইল করে দেবে। এদের এখানে আটকে রাখার জন্য এমন কিছু করতে হবে যাতে এরা বাধ্য হয়ে পড়ে এবং এখানেই থেকে যেতে বাধ্য হয়। এমনটাই সে ভাবল। পরের দিন সকালে সূর্যের প্রথম আলো ফোটার আগেই গরিমা তার সেই ভয়ঙ্কর পরিকল্পনাটা কাজে লাগাল। সে কাবেরীজির ঘরের ঠিক বাইরে মেঝেতে অনেকটা চটচটে তেল ছড়িয়ে দিল। অন্ধকার আর আবছা দৃষ্টির কারণে কাবেরীজি সেই তেলটা একেবারেই দেখতে পেলেন না। জিনিসপত্র গোছানোর জন্য ঘরের বাইরে পা রাখতেই তার পা সেই তেলের ওপর পড়ল এবং তিনি সজোরে পিছলে গেলেন। কাবেরীজি পিঠের ওপর সোজাসুজি মেঝেতে আছড়ে পড়লেন। মুখ দিয়ে ঠিকমতো কোনো চিৎকারও বেরোতে পারল না। ধাক্কাটা এতটাই জোরদার ছিল যে তার কোমর আর পায়ে গুরুতর চোট লাগল। তিনি সেখানেই প্রায় জ্ঞানহীন অবস্থায় ছটফট করতে লাগলেন। রামনাথজি ভয় পেয়ে বাইরে ছুটে এলেন এবং কাবেরীজিকে মাটিতে পড়ে থাকতে দেখে তার হাত পা যেন অবশ হয়ে গেল। গরিমা ঘর থেকে বেরিয়ে এলো এবং মেকি চিন্তা দেখিয়ে চিৎকার করে বলল, হায় ভগবান, এটা কি হল? মা, আপনি একটু দেখে চলতে পারলেন না? কিন্তু তার চোখে কোনো দুঃখ ছিল না। সে জানত যে এখন আগামী কয়েক মাস কাবেরীজি আর এই খাট থেকে উঠতে পারবেন না। টাকার জন্য সে একজন মায়ের শরীরকে পঙ্গু করে দিয়েছিল, যাতে সেবার নামে তাদের সম্পত্তির ওপর খুঁটি গেড়ে বসা যায়। কাবেরীজি ব্যথায় ছটফট করছিলেন। পায়ের ব্যথা আর কোমরের চোট তাকে একটুও নড়তে দিচ্ছিল না। রামনাথজি দিশেহারা হয়ে গৌরবের ঘরের দিকে দৌড়ে গেলেন এবং আকুতি করে বললেন, গৌরব বাবা, তাড়াতাড়ি গাড়িটা বের কর। তোর মায়ের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বলেছিলেন হয়তো অপারেশন করতে হতে পারে। মায়ের যন্ত্রণা দেখেও গৌরবের চেহারায় বিন্দুমাত্র করুণার ছাপ পড়ল না, উল্টে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে অত্যন্ত নির্দয় সুরি বলল, বাবা দেখুন, এই রোজকার খরচ আর অসুখের নাটক দেখে আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছি। আমার কাছে ফালতু টাকা নেই যে আমি বারবার হাসপাতালে গিয়ে ওড়াতে থাকব। রামনাথজি স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু গৌরবের নিষ্ঠুরতা এখানেই থামল না। সে তার নিজের বাবার আত্মসম্মানে ঘা বিয়ে বলল, আপনাদের যদি চিকিৎসার এতই শখ থাকে তাহলে এক কাজ করুন, হাতে একটা বাটি নিন আর রাস্তার ধারে গিয়ে বসে পড়ুন। শহর জায়গা, কোনো না কোনো দয়ালু মানুষ নিশ্চয়ই সাহায্য করবে। আমার কাছে আর একটা পয়সাও চাইবেন না। এই কথা বলে সে দড়াম করে ঘরের দরজা বন্ধ করে দিল। রামনাথজি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। ছেলের কথাগুলো তার কানে অ্যাসিডের মতো জ্বলছিল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তিনি গৌরবকে একটা কথাও বললেন না। যাকে তিনি নিজের বংশধর মনে করেছিলেন, সেই বাস্তবে তার শেষ বয়সের কাল হয়ে দাঁড়িয়েছে তা তিনি বুঝতে পারলেন। অসহায় স্ত্রীকে ছটফট করতে দেখে রামনাথজি একটা বড় সিদ্ধান্ত নিলেন। কাবেরীজির মাথায় হাত রেখে অত্যন্ত দৃঢ়স্বরে বললেন, কাবেরী, ভয় পেও না, আমি এখনও বেঁচে আছি।
কাউকে কিছু না বলে ছেঁড়া পোশাক আর ভেজা চোখ নিয়ে তিনি টাকার ব্যবস্থা করার জন্য আবার গ্রামের দিকে রওনা হলেন। যে জমি আর বাড়িটাকে তিনি প্রাণের চেয়েও বেশি যত্নে রেখেছিলেন সেটা বন্ধক রাখবেন বা বিক্রি করবেন ঠিক করে। আজ একজন বাবা নিজের ছেলের শহরেই নিজেকে অনাথের মতন অনুভব করছিলেন। কাবেরীজির চোখের সামনে এক ভয়ঙ্কর যন্ত্রণার ছবি ফুটে উঠছিল। ছেলের রুক্ষ আচরণ, তেলের ষড়যন্ত্র, হাতে বাটি ধরার অপমানজনক ধারণা, এই সব কিছুই তার মনে দুশ্চিন্তা আর অনুশোচনার এক ভয়ঙ্কর জাল বুনেছিল। ঠিক তখনই কাবেরীজি সংজ্ঞা ফিরে পেলেন। চোখের সামনের ঘোলাটে ভাবটা কেটে গেল এবং তিনি দেখলেন যে তিনি খাটের উপর শুয়ে আছেন আর রাধা তার হাত ধরে বসে আছে। কাবেরীজির মুখের আতঙ্ক দেখে রাধার চোখেও জল এসে গেল। সে ভালোবেসে কাবেরীজির হাতে হাত বুলিয়ে বলল, মা, কোন চিন্তায় হারিয়ে গেলেন? দেখেন, কাকাবাবুও গ্রাম থেকে ফিরে এসেছেন। একদম চিন্তা করবেন না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। দরজার কাছে রামনাথজি দাঁড়িয়েছিলেন। তার হাতে কিছু ওষুধ এবং গ্রামের বাড়ির চাবি ছিল। রাধাকে কাবেরীজির নিঃস্বার্থ সেবা করতে আর তাকে ভরসা দিতে দেখে তার গলা ভারী হয়ে এলো। যে কাজ নিজের রক্ত করতে পারেনি সেটাই অচেনা মেয়েটি পূর্ণ নিষ্ঠার সাথে করছিল। রামনাথজি এগিয়ে এলেন এবং স্নেহের সাথে রাধার মাথায় হাত বোলালেন। তার চোখে কৃতজ্ঞতার জল ছলছল করছিল। গম্ভীর গলায় তিনি বললেন, দীর্ঘজীবী হও মা। এই অচেনা শহরে তুমি আমাদের অনাথ হওয়ার হাত থেকে বাঁচিয়েছ। তুমি যে আপনত্ব দেখিয়েছ তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারব না। মন থেকে অনেক ধন্যবাদ। কাবেরীজি স্বস্তির শ্বাস ফেললেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি একটা কথা একেবারে স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে নিজের ছেলে বৌমা প্রত্যাশা মতো না হলেও মনুষ্যত্ব আজও রাধার মতো মানুষদের রূপে বেঁচে আছে। তিনি রামনাথজির দিকে তাকিয়ে তার হাতটা শক্ত করে ধরলেন, যেন বলছিলেন, এখন ব্যাস, সুস্থ হলেই আমাদের নিজেদের বাড়িতেই ফিরে যেতে হবে। সুস্থ হওয়ার পর কাবেরীজি আর রামনাথজি যখন বাড়িতে পৌঁছলেন তখন গৌরবের মুখে কোনো অনুশোচনা ছিল না। উল্টে তার কাজ আটকে যাওয়ার কারণে সে বিরক্ত ছিল। সে নির্লজ্জের মতো বলল, মা, তুমি এটা ঠিক করনি। আমরা তোমার ওপর ভরসা রেখেছিলাম যে তুমি সংসার আর কৃষ্ণের খেয়াল রাখবে, কিন্তু তোমার অসুখ আমাদের সব বাজেট আর প্ল্যান নষ্ট করে দিল। এই কথা শুনতেই কাবেরীজির ভেতরের মায়া আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। এক মুহূর্তেও দেরি না করে তিনি গৌরবের গালে একটা সজোরে থাপ্পড় মারলেন। গৌরব হতবাক হয়ে গেল। কাবেরীজি গর্জে উঠে বললেন, তোর মতো লোভী আর স্বার্থপর ছেলের চেয়ে আমার সন্তান না হওয়াই অনেক ভালো ছিল। তোর চেয়ে তোর ছোট ভাই অনেক ভালো। অন্তত সে কিছু না করলেও আমাদের কাছ থেকে কেড়ে তো নেয় না। তোর বাবা ঠিকই বলতেন যে যতদিন শরীরে জোর আছে ততদিন সন্তানদের ওপর নির্ভর করা উচিত নয়। ভারী গলায় তিনি আরও বললেন, ভুল আমারই ছিল। তোর মিষ্টি কথার জালে আমি ফেসে গিয়েছিলাম, কিন্তু এখন আমি শিক্ষা পেয়েছি। নিজের পেটের ছেলেকে চিনতে আমি এত বড় ভুল কি করে করলাম। চলো, জিনিসপত্র বাঁধো, আমরা এখনই আমাদের বাড়ি ফিরে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল যে আমার সন্তানরা আমার শেষ বয়সটা সাজাবে, কিন্তু তোর লোভ তোকে পর করে দিল। কাবেরীজি আর রামনাথজি যখন জিনিসপত্র গোছাচ্ছিলেন তখনই রামনাথজি একটা বড় পদক্ষেপ নিলেন। তিনি উকিলকে ফোন করে সারা ঘর কাঁপানো গলায় বললেন, উকিলবাবু, আমার উইল তৈরি করুন। আমি আমার সমস্ত সম্পত্তি থেকে আমার 2 ছেলে আর বৌমাকে বেদখল করছি। আমরা যতদিন বেঁচে থাকব সবকিছু আমাদেরই থাকবে, আর আমরা দুজনে যখন থাকব না তখন সেই সম্পূর্ণ সম্পত্তি একটা অনাথ আশ্রমের ট্রাস্টকে দিয়ে দেওয়া হবে, কারণ আমাদের নিজেদের সন্তানদের ওপর আমাদের তিলমাত্র বিশ্বাস নেই। দরজায় কান পেতে দাঁড়িয়ে থাকা গরিমা এসব শুনছিল। বেদখল আর ট্রাস্ট শব্দগুলো কানে আসতেই তার পায়ের তলার মাটি সরে গেল। সে দৌড়াতে দৌড়াতে গৌরবের কাছে গেল এবং সব কথা তাকে বলল। এখন লোভের বশে গৌরব ছুটতে ছুটতে এলো এবং বাবার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। বাবা, আমার ভুল হয়ে গেছে, দয়া করে এমন করবেন না, আমরা তো আপনারই সন্তান। কিন্তু বাবা তার হাতটা এক ঝটকায় সরিয়ে দিলেন এবং শান্ত স্বরে বললেন, গৌরব, তুই তোর মায়ের কষ্টের জন্যে ক্ষমা চাইছিস না, তুই ওই সম্পত্তির জন্যে ক্ষমা চাইছিস। আর যে সম্পর্ক টাকার ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে সেটা আমার হতেই পারে না। গৌরব পায়ে পড়ে অনুনয় বিনয় করতে থাকলেও বাবার মনে কোনো মমতা জাগল না। তিনি নির্লিপ্ত এবং গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, বাবা, এখন এই চোখের জলের কোনো দাম নেই। তীর ধনুক থেকে একবার বেরিয়ে গেলে তা আর ফিরে আসে না।
তোর মনে হয়েছিল যে তুই তোর বৃদ্ধ বাবা মাকে ঠকাবি আর আমরা সেটা টেরই পাব না। আমরা সাদাসিধে হতে পারি, কিন্তু বোকা নই। আমাদের কপালে কি না বোঝা লেখা আছে? তুই আর গরিমা পর্দার আড়ালে যে খেলা খেলছিলি তার প্রতিটি চাল আমি দেখছিলাম। আমি চুপ ছিলাম কারণ আমার নিজের দেওয়া শিক্ষার ওপর আমার বিশ্বাস ছিল, যা আজ পুরোপুরি ভেঙে গেছে। গৌরবের কাঁধ কাঁপছিল। তখন রামনাথজি সেই সতর্ক বাণী দিয়ে বললেন, মনে রাখিস, আমি তোদের মতো বারবার বলি না, চিৎকার করি না, কিন্তু এই ধাক্কাটা তোর সারা জীবন মনে থাকবে। এই বেদখল শুধু কাগজের উপর নয়, তুই আমার আর তোর মায়ের মন থেকেও বেদখল হয়ে গেছিস। এখন তোদের ওই রাজকীয় দুনিয়ায় সুখে থাক, আমাদের নিজেদের গ্রামের ওই ছোট্ট বাড়িতে শান্তিতে থাকতে দে। তোর একটা ভাই আছে যে ঘরজামাই হয়ে শ্বশুর শাশুড়ির সেবা করে, তার অন্তত কখনো কখনো নিজের বাবা মায়ের কথা মনে পড়বে। আর তুই তো আমার সামনে থেকেই দূর হয়ে যা। তার গলায় এখন মমতা ছিল না, ছিল তাচ্ছিল্য। তিনি দ্রুত হাতে শেষের জিনিসপত্রগুলো গুছিয়ে নিলেন এবং স্যুটকেসটা বন্ধ করলেন। দরজার বাইরে পা রাখার সময় তিনি কাবেরীজির দিকে তাকালেন। তার চোখে অনুশোচনার জল ছলছল করছিল। রামনাথজি বললেন, কাবেরী, জোর করেই হোক না কেন, তুমি আমাদের এখানে এনেছিলে, সেটা ভালোই হয়েছে। আজ অন্তত মোহের পর্দাটা সরে গেল। আমাদের ছেলে বৌমা আমাদের সম্পর্কে কি ভাবে এবং তাদের মনে আমাদের প্রতি কতটা ঘৃণা আর লোভ আছে সেটা আয়নার মতো স্পষ্ট দেখা গেল। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে কাবেরীজির হাত ধরে বললেন, এখন সারা জীবন আর ওদের মুখ দেখার কথা আমাকে কখনো বলো না। আজ থেকে এটা মনে করে নাও যে এই দুনিয়ায় আমি তোমার জন্য আর তুমি আমার জন্য আছো। এমন স্বার্থপর সন্তানদের আমাদের কোনো প্রয়োজন নেই। যেদিন শরীর আর সাথ দেবে না সেদিন কাজের লোক রাখব, কিন্তু এমন সন্তানদের কাছ থেকে কখনো কোনো প্রত্যাশা রাখব না। কাবেরীজি শেষবারের মতো ওই বাড়িটার দিকে তাকালেন, যেটা একসময় তার আনন্দের জায়গা মনে হতো। তিনি চোখ মুছলেন, মাথা উঁচু করলেন এবং রামনাথজির সাথে দরজা পেরিয়ে এলেন। নিচে নেমে তারা একটা ট্যাক্সি নিলেন এবং স্টেশনের দিকে রওনা হলেন। এখন তাদের মনে না কোনো আক্ষেপ ছিল, না কোনো বোঝা। ডুবন্ত সূর্যের আলো তাদের মুখে এসে পড়ল। সেটা ছিল এক নতুন সকালের ইঙ্গিত, যেখানে তারা দুজনে আবার একে অপরের ভরসায় স্বাধীন এবং আত্মসম্মান নিয়ে বাঁচবেন। পেছনে ওই বাড়িতে গৌরব আর গরিমার পায়ের তলায় মাটি সরে গিয়েছিল। নিজেদের পাতা জালেই তারা নিজেরাই আটকে পড়েছিল। সম্পত্তি গ্রাস করার নেশায় তারা নিজেদের শেকড়ই কেটে ফেলেছিল। এখন অনুশোচনা ছাড়া তাদের কাছে আর কিছুই বাকি রইল না। চোর পালানোর পর খেতে বেড়া দিয়ে আর কী লাভ? অন্যদিকে রামনাথজি এবং কাবেরীজি স্টেশনের দিকে যাচ্ছিলেন। গ্রাম থেকে যত আশা আর স্বপ্ন নিয়ে এসেছিলেন তার চেয়ে অনেক বেশি তিক্ত অভিজ্ঞতা আর বিষণ্ণতা নিয়ে তারা ফিরে যাচ্ছিলেন। ট্রেনের জানলা দিয়ে ছুটে চলা গাছপালার দিকে তাকিয়ে কাবেরীজির বারবার ওই বৃদ্ধা মহিলার কথা মনে পড়ছিল। রামনাথজির কথা না শোনার যে জেদ তিনি ধরেছিলেন তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আজ তিনি বুঝতে পারলেন যে সমস্ত সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী শেষ নিঃশ্বাস পর্যন্ত একে অপরের সত্যিকারের ভরসা হয়ে থাকে। বাবা মা নিঃস্বার্থ ভালোবাসায় অন্ধ হয়ে অনেক সময় নিজেদের সন্তানদের আসল রূপ চিনতে ভুল করেন। গ্রামে পৌঁছনোর কয়েকদিনের মধ্যেই রামনাথজি রাধাকে ফোন করে টিকিট পাঠিয়ে তাকে গ্রামে ডেকে পাঠালেন। রাধা এলে কাবেরীজি তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, মেয়ে রাধা, তুই কি এই বৃদ্ধ বাবা মায়ের সাথে থাকবি? রাধার চোখে জল চকচক করে উঠল। সে আবেগপ্রবণ হয়ে বলল, বাবা, মা, আপনাদের সেবা করাটা আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি আমার পরিবার পেয়ে গেলাম। সেই দিন থেকে সে তাদের নিজের মেয়ে হয়ে গেল। সে তাদের প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত, আর তার বদলে রামনাথজি এবং কাবেরীজি তাকে অফুরন্ত ভালোবাসা দিতেন। সময় গড়িয়ে চলল এবং একদিন রামনাথজি রাধার জন্য অত্যন্ত ভদ্র এক ছেলের সাথে একটা ভালো পরিবারে তার বিয়ে ঠিক করলেন। তারা শুধু কন্যাদানই করলেন না, বরং নিজেদের উইল অনুযায়ী তাদের সমস্ত সম্পত্তি সেই মেয়ের নামে করে দিলেন, যে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তাদের পাশে থেকেছে। রাধাও সারা জীবন তার দায়িত্ব পালন করেছে। বিয়ের পরেও সে তাদের লাঠি হয়ে দাঁড়িয়েছিল এবং কাবেরীজি ও রামনাথজি তাদের শেষ নিঃশ্বাস নিজেদের সেই মেয়ের কোলেই অত্যন্ত সম্মান আর শান্তিতে ত্যাগ করলেন। বাবা মায়েদের নিজেদের শেষ বয়সের জন্য আর্থিক ও শারীরিক স্বাবলম্বন বজায় রাখা উচিত। সন্তানেদের মোহে পড়ে সময়ের আগে সম্পত্তি তাদের নামে করে দেওয়াটা অনেক সময় অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা,
রামনাথজি এবং কাবেরীজির নেওয়া এই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের মতামত কি তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই গল্পটি আপনারা কোথা থেকে দেখছেন আপনার এবং আপনার শহরের নামও লিখবেন। আর গল্পটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।